আমাদের এই বিবিএ ভিশনের পেজেই 1 নাম্বার ক্লাসটা দেওয়া আছে। তুমি বিবিএ ভিশনের পেজে যদি যাও, তাহলে নিচে দেখে গেলে দেখবা যে 1 নাম্বার ক্লাসটা দেওয়া আছে। যদি লাইক কমেন্টস না করা থাকে, লাইক কমেন্টস করে রাখবা, তাহলে ক্লাস শুরু হলে নোটিফিকেশন চলে যাবে তোমার কাছে। যখনই আমি লাইভ ক্লাস নিব, নোটিফিকেশন চলে যাবে। এখন নোটিফিকেশন তার এমনি এমনি ফেসবুক তোমাকে পাঠাবে না। তোমার যদি আগে থেকে লাইক করা থাকে পেজটাতে, যদি কোনো কমেন্টস করা থাকে 2-4টা, তাহলে ফেসবুক বুঝবে না এই পেজটা তোমার জন্য জরুরি। তখন তোমাকে নোটিফিকেশন হিসেবে ক্লাসের নোটিফিকেশন পাঠিয়ে দিবে। এই জন্য যদি লাইক কমেন্টস না করা থাকে, এগুলো একটু করবা। আচ্ছা, ডিপার্টমেন্টের নাম আমি সবারটা পেয়েছি। আর আমি বলেছিলাম যে তোমাকে তুমি ন্যাশনাল না 7 কলেজ, এই কমেন্টসটা একটু করে দিতে, ঠিক আছে? কারণ আমি ন্যাশনাল 7 কলেজের জন্য স্পেসিফিক কিছু অঙ্ক মার্ক করে দিব যে এইগুলো 7 কলেজের জন্য ইম্পর্টেন্ট, এগুলো ন্যাশনালের জন্য ইম্পর্টেন্ট। আমি ধরে নিচ্ছি যে অনেকে তোমরা বেসিক পারো না, আমি একটুখানি বেসিকটা দিয়ে দিব। বেসিকটা দেওয়ার পরে এরপরে ডিরেক্ট চলে যাব যে কোন কোন অঙ্কগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলোতে। কারণ আমরা এটার উপরে একটা ক্লাস নিয়েছি। তো যতটুকু নিয়েছি তারপর থেকে আমি করাবো। শুধু বেসিক একটুখানি দিয়ে দিব যাতে সবাই বুঝতে পারে আজকের ক্লাসটা, ঠিক আছে? তো আমি 5 মিনিট সময় নিব বেসিক দেওয়ার জন্য। তারপর আমরা মেইন অঙ্কে চলে যাব। তো আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার, বা অনেকের বইয়ে স্পেশাল জার্নাল নামেও আছে এই চ্যাপ্টারটা। এটা হচ্ছে হিসাব পদ্ধতি ও বিশেষ খতিয়ান এই চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের মধ্যে কি কি নিয়মের অঙ্ক থাকে, কি কি ধরনের অঙ্ক করতে হবে, সেটা আগে একটু আমি দেখা দিচ্ছি। এই চ্যাপ্টারে মূলত সব অঙ্কে জাবেদা এবং খতিয়ান রিলেটেড, মানে এখানে জাবেদার অঙ্কগুলো থাকে এবং খতিয়ান রিলেটেড অঙ্কগুলো থাকে। তো স্পেশাল জার্নাল জাবেদা, যেটা স্পেশাল জার্নাল হচ্ছে 5 প্রকার, মূলত 5 ধরনের অঙ্ক আমাদের এখানে পরীক্ষায় আসে। তো 5 ধরনের অঙ্ক কি কি? এই 5 ধরনের অঙ্ক তোমরা এটা লিখে নিতে পারো, স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এই 5 ধরনের অঙ্কের মধ্যে আছে, একটা হলো পারচেজ জার্নাল, একটা আছে সেলস জার্নাল, একটা আছে ক্যাশ রিসিভ জার্নাল, একটা আছে ক্যাশ পেমেন্ট জার্নাল, আর একটা আছে জেনারেল জার্নাল। এই 5 নিয়মের অঙ্ক তোমাকে শিখতে হবে। এখন এই 5 নিয়মের অঙ্কের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমার পরীক্ষায় কোনটা আসবে? তোমার পরীক্ষা যেটা আসবে এটা আমি ক্লাসে শেষে মার্ক করে দিব, যে তোমার ন্যাশনালের জন্য কোনগুলো, 7 কলেজের জন্য কোনগুলো, আমি মার্ক করে দেখাই দিব যে এইগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো পারচেজ জার্নাল মানে হচ্ছে ক্রয় জাবেদা, মনে রাখতে হবে কিন্তু। পারচেজ জার্নাল মানে ক্রয় জাবেদা, এখানে শুধু ধারে ক্রয় আসবে, আর কিছু আসবে না। সেলস জার্নাল মানে বিক্রয় জাবেদা, এখানে শুধু ধারে বিক্রয় আসবে। ক্যাশ রিসিভ জার্নাল মানে হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, এখানে শুধু টাকা পাইলে আসবে। ক্যাশ পেমেন্ট হচ্ছে নগদ প্রদান, টাকা যদি চলে যায় তোমার কাছ থেকে, তোমার পকেট থেকে টাকা চলে গেলে, তোমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেলে ক্যাশ পেমেন্টে আসবে। আর জেনারেল জার্নালে হচ্ছে উপরে 4টার মধ্যে যেগুলো আসবে না, সেগুলো আসবে জেনারেলে। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা কি, কিভাবে আসবে? পরীক্ষার প্রশ্ন তোমাকে এইভাবে দিতে পারে: A নাম্বারে বলবে পারচেজ জার্নাল করো, আর B নাম্বারে বলবে ক্যাশ পেমেন্ট জার্নাল করো। অথবা A নাম্বারে বললো সেলস জার্নাল করো, B নাম্বারে বলবে ক্যাশ রিসিভ জার্নাল করো। আবার কিছু কিছু ডিপার্টমেন্ট আছে, টিচাররা কি করে, A নাম্বারে বললো পারচেজ করো, B নাম্বারে সেল, C নাম্বারে ক্যাশ রিসিভ, D নাম্বারে ক্যাশ পেমেন্ট, E নাম্বারে জেনারেল জার্নাল, সবগুলো করো। এরকম খিচুড়ি মার্কা অঙ্ক তোমাকে দিয়ে দিতে পারে। তাহলে তোমাকে সবগুলোই শিখতে হবে, ঠিক আছে? সবগুলো শেখা শেষে এরপর আমি মার্ক করে দিব যে কোনটা তোমার পরীক্ষায় আসবে। ওকে? তো আমরা আজকে যে অঙ্কগুলো শিখবো যেগুলো পরীক্ষায় আসে, অর্থাৎ গত দিনের পর থেকে শিখবো, যেগুলো মিক্সড অঙ্ক। একই অঙ্ক শিখলে, অর্থাৎ এমন একটা অঙ্ক আমরা করাবো যে অঙ্কের মধ্যে তুমি পারচেজ জার্নালও করতে পারবা, সেলস জার্নালও করতে পারবা, ক্যাশ রিসিভ জার্নালও করতে পারবা, ক্যাশ পেমেন্টও করতে পারবা, জেনারেলও করতে পারবা। এরকম মিক্সড কিছু অঙ্ক আমরা আজকে শিখবো। দেখো, স্পেশাল জার্নাল শিট, যারা শিট পাও নাই এদের কিন্তু আমি শিট দিয়ে দিই, হ্যাঁ। যারা শিট পাও নাই তারা আমাকে চাইলেই আমি শিট কিন্তু দিয়ে দিই, আমি কিন্তু না করি না। তো যারা শিট পাও নাই, শিট কালেক্ট করে নিবা। কিভাবে কালেক্ট করে নিবা এটাও তোমাকে শিখতে হবে, যে আমি কিভাবে কালেক্ট করবো। তাহলে ভাইয়া থেকে নিতে হবে, তাহলে ভাইয়ারে আমি কোথায় খুঁজে পাবো? ভাইয়ার বাসার অ্যাড্রেস তো জানি না। অ্যাড্রেস জানা লাগবে না, ভাইয়ার ফোন নাম্বার জানো, অথবা ভাইয়ার ফেসবুক আইডি জানো, তো হোয়াটসঅ্যাপে নক করলে আমি নর্মালি দিয়ে দিই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের কাছে আছে। না থাকলে একটু কালেক্ট করে নিও, আমাদের ফেসবুকে যেসব ক্যাম্পেইন চলে ওখানে তানভীর স্যার দিয়ে নাম্বার দেওয়া আছে, ওখান থেকে কালেক্ট করে দিয়ে, কালেক্ট করে আমাকে নক করলেই হবে, ঠিক আছে? তো স্ক্রিনে আবার দাগাদাগি করে কে? আচ্ছা, স্ক্রিনে দাগ না দেই, হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে, করে দিলাম, ওকে। তো এই যে প্রবলেম 24 যে অঙ্কটা আছে, এই অঙ্কটা তুমি যদি মনোযোগ দিয়ে দেখো, দেখবা এর মধ্যে সেলস জার্নাল আছে, পারচেজ জার্নাল আছে, ক্যাশ রিসিপ্ট জার্নাল আছে, ক্যাশ পেমেন্ট জার্নাল আছে, জেনারেল জার্নাল আছে। মানে যত নিয়মের অঙ্ক আসতে পারে এই চ্যাপ্টারে, সব নিয়মের অঙ্কই তোমাকে এই একটা অঙ্ক শিখলে তুমি সবগুলো পারবা। তোমার পরীক্ষায় কি আসবে, এই একটা অঙ্ক শিখলে তুমি সব অ্যান্সার করতে পারবা। তাহলে এই অঙ্কটা ভালো করে শিখতে হবে। এরকম যদি 2-3টা অঙ্ক তুমি শেখো, এই চ্যাপ্টারের অঙ্ক স্যার যেখান থেকে দিক না কেন সেখান থেকে তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে। আচ্ছা, আসাদুল ইসলাম এই যে বলেছে যে যাদের স্ক্রিনে বাংলা লেখা আসতেছে, হয় না যে নিচে অনেকে বাংলা লেখা আসতেছে, তো এর জন্য লেখা তুমি দেখতে পাচ্ছ না। ওই যে আসাদুল ইসলাম একটা কমেন্টস করেছে, বলছে যে সেটিং এর পাশে একটা সিসি লেখা আছে, সিসি বাটনে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। ওই যে ও সমাধান দিয়েছে, সুন্দর সমাধান। ঠিক আছে। আখি বলছে স্ক্রিন ঘোলা হয়ে গেছে। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? একটু কমেন্টস করে একটু জানাও তো দেখি, স্ক্রিন ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, একটু কমেন্টস করে দিবা। যারা জুমে জয়েন করেছো, আমি কিন্তু জুম থেকে আজকে রিমুভ করে দিব। আমি বলেছি সরাসরি ফেসবুক পেজ থেকে লাইভ করতে। সরাসরি ফেসবুক এখান থেকে লিভ নিয়ে নাও, জুম থেকে লিভ নিয়ে সরাসরি ফেসবুক পেজে চলে যাও, ওখান থেকে আজকে লাইভ হবে। ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা 24 নাম্বারটা অঙ্কটা আগে পড়ে ফেলি। অর্থ যদি তুমি বুঝো, অঙ্কের যদি অর্থ বুঝো, তাহলে তুমি খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। অর্থ না বুঝলেই প্রবলেম। তো আমরা অর্থ বোঝার চেষ্টা করি। দ্য কস্ট অফ অল মার্চেন্ডাইজ সোল্ড। আচ্ছা, দ্য কস্ট, কস্ট মানে তো জানি আমরা যে খরচ। দ্য কস্ট অফ অল মার্চেন্ডাইজ সোল্ড মানে যতগুলো পণ্য বিক্রি করেছো, মার্চেন্ডাইজ মানে হচ্ছে পণ্য, তুমি যে পণ্য বিক্রি করেছো, এই এই বিক্রয়ের কেনা দাম হচ্ছে 60% অফ দ্য সেলস প্রাইস। বলছে মনে করো যে তুমি মোবাইলের ব্যবসা করো, তাহলে তুমি মোবাইল যত টাকায় বিক্রি করেছো, তার 60% হচ্ছে তোমার কস্ট প্রাইস, কেনা দামটা হলো 60%। তাহলে দ্য কস্ট অফ অল মার্চেন্ডাইজ সোল্ড অফ বুজেজা কোম্পানি ওয়াজ 60% অফ দ্য সেলস প্রাইস। সেলস প্রাইজের 60% হচ্ছে কস্ট প্রাইস, কেনা দাম। তাহলে সেলস প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে কেনা দাম হবে 60 টাকা। সেলস প্রাইস যদি 1000 টাকা হয়, তাহলে কেনা দাম হবে 1000 টাকা হইলে 600 টাকা। তাহলে আমাদের অঙ্কের মধ্যে দুইটা জিনিস বলা আছে। একটা হচ্ছে যে কেনা দাম হলো সেলস প্রাইজের 60%, অল মার্চেন্ডাইজ সোল্ড মানে তুমি যত বিক্রি করবা তার 60%। এরপরে বলছে দ্য ট্রানজেকশন ফর জানুয়ারি 2019 আর অ্যাজ ফলোজ। তাহলে অঙ্কটা হচ্ছে জানুয়ারি 2019 সালের। এখন আমাদের এ নাম্বারে বলেছে সেলস জার্নাল করো। তো আমরা সবাই জানি যে সেলস জার্নাল মানে হচ্ছে বিক্রয় জাবেদা। সেলস জার্নাল মানে বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদায় কোন এন্ট্রিগুলো আসবে? শুধু ধারে বিক্রয়। মনে রাখতে হবে, বিক্রয় জাবেদায় শুধু ধারে বিক্রয় আসবে, অন্য কোনো কিছু আসবে না, কিন্তু অনলি ফর ধারে বিক্রয়। কোনো নগদ বিক্রয় আসবে না, শুধু ধারে বিক্রয়। তো আমরা আগে এখান থেকে আইডেন্টিফাই করে নিব যে ধারে বিক্রয় কোনটা কোনটা। এটা তো আমাদের জানা লাগবে যে ধারে বিক্রয় কোনটা কোনটা। তো 3 তারিখে বলছে সেল মার্চেন্ডাইজ টু এম র্যানসিং, টাকা 5,000, ইনভয়েস নাম্বার 101, টার্মস 2/10 N30। সেল মানে বিক্রয় আমরা জানি, মার্চেন্ডাইজ মানে পণ্য, তাহলে পণ্য বিক্রয়। টু এম র্যানসিং এটা কোম্পানির নাম বা কোনো ব্যক্তি, তার কাছে বিক্রি করছি 5,000 টাকা দিয়ে। ইনভয়েস নাম্বার মানে চালান নাম্বার দেওয়া আছে একটা। টার্মস মানে হলো শর্ত। মনে রাখতে হবে যখনই শর্ত থাকবে তুমি বুঝে নিবা যে এটা বাকিতে বিক্রয়। যখনই শর্ত থাকবে এটা বুঝে নিবা বাকিতে বিক্রয়, তাহলে নিশ্চয় এই এন্ট্রিটা সেলস জার্নালে আসবে। বাকিতে বিক্রয় এটা, তাহলে সেলস জার্নালে আসবে। তো এরকম এইখানে কোন কোন এন্ট্রি দেখে তোমার মনে হচ্ছে যে এইটা বাকিতে বিক্রয়, এটা সেলস জার্নালে আসবে? একটু কমেন্টস করে জানাও দেখি, দুই একটা পারো কিনা। কত কত তারিখ, কোন কোন তারিখ সেলস জার্নালে আসবে দেখি তুমি পারো কিনা। এরকম দুই একটা নামও যদি বলতে পারো, তাও আলহামদুলিল্লাহ, যে না তুমি পারতেছো, তুমি শিখতেছো। তাই একটু কমেন্টসে আমরা একটু দেখে আসি যে কোন কোন তারিখ এই সেলস জার্নালে আসবে, একটু ট্রাই করো। শর্ত থাকলে আমরা বুঝবো যে এটা বাকিতে বিক্রয়। আবার শর্ত না থেকে যদি নাম থাকে, তাও বুঝবো বাকিতে বিক্রয়। কোনো ব্যক্তির নাম, কোম্পানির নাম, অর্থাৎ ক্যাশ লেখা নেই কিন্তু ব্যক্তির নাম, কোম্পানির নাম, শর্ত এগুলো থাকলে বুঝবো আমরা বাকিতে বিক্রয়।
তাহলে কোন কোন তারিখ আসতে পারে সেলস জার্নালে, অর্থাৎ বাকিতে বিক্রয়গুলো কোনটা কোনটা সেটা একটু কমেন্টস করে, তারিখগুলো একটু কমেন্টস করলে হবে যে ভাইয়া এত এত তারিখ। আর যারা পরে জয়েন করেছো তাদের জন্য বলছি, আবারও বলছি, স্পেশাল জার্নাল চ্যাপ্টারটা করাচ্ছি। এই স্পেশাল জার্নাল চ্যাপ্টারের আজকে সেকেন্ড ক্লাস, প্রথম ক্লাসে আমরা বেসিক করিয়েছিলাম, আজকেও একটু বেসিক দিয়ে আমরা অঙ্কগুলো শুরু করছি এবং পরীক্ষায় যা আসবে আজকে সেইগুলো করাচ্ছি। অর্থাৎ দুই তিনটা অঙ্ক করালেই তুমি এই চ্যাপ্টার থেকে কমন পাবা ইনশাল্লাহ। আর যারা পরে জয়েন করেছো আমি একটু বলি যে তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও এখানে। তোমার ফ্রেন্ডের আইডি তো তুমি জানো, জাস্ট মেনশন দাও, সেও একটু উপকৃত হোক তোমার মাধ্যমে। তোমার দ্বারা যদি কেউ উপকৃত হয় তাহলে এটা তোমারও ভালো লাগবে। তোমার ফ্রেন্ড তোমার দ্বারা একটু উপকৃত হলে একটু মেনশন দাও, তাকে একটু মেনশন দাও, যে যে ফ্রেন্ডগুলো আছে। কেউ কে যেন একজন দেখলাম যে প্রায় 10-12 জন ফ্রেন্ড মেনশন দিয়ে ফেলেছে, তো একটু মেনশন দাও না, মেনশন দিলে ক্ষতি কি? তাহলে তার কাছেও একটু পৌঁছে গেল লাইভ ক্লাসের লিঙ্কটা। বা কেউ যদি শেয়ার করতে চাও একটু শেয়ার করে দাও, ক্লাসটা একটু শেয়ার করে দাও, তোমার টাইম লাইনে থেকে গেল, তুমি চাইলে পরে আবার দেখে নিতে পারছো যে কোনো সময় ফ্রি টাইমে। একটু টাইম লাইনে শেয়ার করে দাও। আচ্ছা, তাহলে অনেকেই কমেন্টস করেছো 3 তারিখ আর 24 তারিখের কমেন্টসটা আমি একটু বেশি দেখতে পাচ্ছি, 3 এবং 24। অর্পিতা সরকার শুধু 24 তারিখ বলেছো। আর হচ্ছে আরশি বলেছে হচ্ছে 17 তারিখটাও বলেছো তুমি, 17 তারিখটাও বলেছো না? তো 17 তারিখটা আসবো আমরা, 3 আর 24 তারিখটাই তোমরা বেশি বলেছো। আচ্ছা, 3 আর 24 বলেছো না, 3 আর 24 এই দুইটা বলেছো বাকিতে বিক্রয়। এখানেও সেল মার্চেন্ডাইজ টু আই টোগো কোম্পানি 7,400, এখানেও শর্ত দেওয়া আছে, এটাও তার মানে বাকিতে। আর 17 তারিখ যেটা বলেছো, এই 17 তারিখ তো পারচেস, 17 তারিখ কি সেলস? আমরা তো সেলস জার্নাল করছি, শুধু ধারে বিক্রয় আসবে, এটা তো ক্রয়। তো 17 তারিখটা আসার প্রশ্নই ওঠে না। ঠিক আছে, তাহলে 3 তারিখ আর 24 তারিখ আমরা পাইলাম। আর কোনোটা আছে কিনা সেলস? আর কোনোটা সেলস কি আছে? কেউ কি অন্য কোনো ডেট বলেছো? একটু চেক করে নেই। এই যে তুন্না, তুমি কিন্তু 17 তারিখ বলেছো, 17 তারিখ তো ক্রয়, 17 তারিখটা আসবে না। আচ্ছা, তাহলে আমরা সেলস জার্নাল যে করব, সেলস জার্নাল তো ঘর জানা লাগবে যে সেলস জার্নালের কি কি ছকের নামগুলো কি কি হয়, এটা জানা লাগবে না? তো সেলস জার্নালের ছকটা একটু দেখে নাও। প্রথমে ডেট, এরপরে অ্যাকাউন্টস ডেবিটেড। এই ছকের নাম না জানার কারণে অঙ্ক পারে কিন্তু ছকের নামটা জানে না, ফাইনাল পরীক্ষায় ভুল করে আসে। এই জন্য ছকের নাম মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, কানিজ, কানিজ হাফিজা হাইলাইট দিয়েছো না? হাইলাইট দিলে সবার কাছে চলে যায় না নোটিফিকেশন? এটা ভালো সিস্টেম, আমি তো ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলছিলাম যে প্রথমে ডেট, তারপরে হচ্ছে অ্যাকাউন্টস ডেবিটেড। এখন এই অ্যাকাউন্টস ডেবিটেড এখানে কিন্তু অনেকে ক্রেডিটেড লিখে ফেলতে পারো, এই জন্য এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে অ্যাকাউন্টস ডেবিটেড। ঠিক আছে? আচ্ছা, এরপরে ইনভয়েস নাম্বার একটা ঘর দিবা, যেহেতু আমাদের অঙ্কের মধ্যে ইনভয়েস নাম্বারটা আছে, রেফারেন্সের একটা ঘর দিবা। এইখানে টাকার ঘর আমরা দুইটা দিয়েছি, এই টাকার ঘর আবার উল্টাপাল্টা করে ফেলো না। টাকার ঘর দুইটা দিয়েছি, একটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, আর একটা হলো কস্ট অফ গুডস ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। যদি অঙ্কের মধ্যে কেনা দাম দেওয়া থাকে, এখানে কিন্তু কেনা দাম 60% অঙ্কে বলা আছে, কেনা দাম কিন্তু 60% অঙ্কে বলা আছে। তাহলে কেনা দাম যেহেতু অঙ্কের মধ্যে দেওয়া আছে, কেনা দাম যেহেতু অঙ্কের মধ্যে দেওয়া আছে, তাহলে আমাকে এই এক্সট্রা ঘরটা দিতে হবে। আর যদি কেনা দাম না থাকে তাহলে এক্সট্রা ঘরটা দিতে হয় না। তাহলে কেনা দাম থাকলে লাস্টের ঘরটা দিব, কস্ট অফ গুডস ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। কেনা দাম থাকলে এই ঘরটা দিব, আর যদি কেনা দাম না থাকে তাহলে কিন্তু আর দিতে হয় না লাস্টের ঘরটা। তো আমাদের অঙ্কে 60% কেনা দাম বলা আছে, এই জন্য আমরা কস্ট অফ গুডস ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট এই ঘরটা দিব। আর কেনা দাম না থাকলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট শুধু এই ঘরটা দিব। আচ্ছা, এখন আসি। তাহলে 3 তারিখে আমরা দেখলাম যে এম র্যানসিং এই বেটার কাছে বিক্রি করেছে বাকিতে, তাহলে আমরা এখানে 3 তারিখ দিয়ে নাম লিখবো এম র্যানসিং। ইনভয়েস নাম্বারের ঘরে ইনভয়েস নাম্বার, টাকার ঘরে টাকা, আর এই টাকার 60% টাকা আমরা
এই কস্ট অফ গুডস সোল্ড এর ঘরে দিব। এই টাকার 60% টাকা কস্ট অফ গুডস সোল্ড এর ঘরে আমাদেরকে দিতে হবে। 5,000-এর 60% হচ্ছে 3,000 টাকা। আর 24 তারিখটা বলেছো না, আইটোগো লিখবো। 7,400 টাকা দিয়ে বিক্রি করেছে, তাহলে আইটোগো এখানে ইনভয়েস নাম্বার দিব 7,400, এই টাকার 60%। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সব টাকার? হ্যাঁ, অঙ্কের শুরুতে না বলে দিছে যে সকল পণ্য যেগুলো আমরা বিক্রি করব তার 60% হচ্ছে কেনা দাম। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেরেছি। তাহলে সেলস জার্নালের ঘটের নামটা তোমাকে মুখস্থ করতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে সেলস জার্নাল মানে কি? বিক্রয় যাবে না, এখানে শুধুমাত্র ধারে বিক্রয় আসবে। ঠিক আছে, শুধুমাত্র ধারে বিক্রয়। আচ্ছা, এবার আসি 2 নাম্বারটা। তাহলে 1 নাম্বারটা আমরা ক্লিয়ার। এবার আসি 2 নাম্বারটা। 2 নাম্বারে বলেছে যে পারচেজ জার্নাল। পারচেজ জার্নাল মানে হচ্ছে ক্রয় যাবে না, এখানে শুধু ধারে ক্রয় আসবে, আর কিচ্ছু আসবে না, শুধু ধারে ক্রয়। আচ্ছা, একটা প্রশ্ন করেছো জান্নাতুল ফেরদৌস যে অ্যাকাউন্টস ডেবিটেড কেন? আমরা যখন বিক্রি করি, বাকিতে যখন বিক্রি করি, তখন কার কাছে বিক্রি করি? যার কাছে টাকা পাবো তার একটা নাম থাকে না, দেনাদার। তো দেনাদারে আমরা কি করি? ডেবিট করি না? দেনাদার তো ডেবিট হয়। তো যেহেতু ওই ঘরের মধ্যে দেনাদারের নামগুলো লিখতেছি, যে যাদের কাছে বাকিতে বিক্রি করছি, যেহেতু দেনাদারের নামগুলো লিখতেছি, তাহলে ঘরের নামটাও অ্যাকাউন্টস ডেবিটেড দিতে হবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। সুভা আক্তার বলছে এটা কি কোশ্চেনে বলে দেওয়া আছে? পারপেচুয়াল না, ওই যে কেনা দাম যদি থাকে এটা পারপেচুয়াল মেথড। কস্ট প্রাইস থাকলেই পারপেচুয়াল মেথড, তখন কেনা দামের জন্য একটা ঘর দিতে হবে। ঠিক আছে? তাহলে পারচেজ জার্নাল মানে ক্রয় জাবেদা, এখানে শুধু ধারে ক্রয় আসবে, অন্য কিচ্ছু আসবে না। তাহলে কমেন্টস করে বলো তো এই তারিখগুলোর মধ্যে ধারে ক্রয় আছে কোন কোন তারিখে? শুধু ধারে ক্রয়, বাকিতে ক্রয়। কোন কোন তারিখে শুধু ধারে ক্রয় আছে বলো দেখি। কোন কোন তারিখে শুধু ধারে ক্রয় আছে? পারো কিনা দেখি। শুধু ধারে ক্রয়, শুধু ধারে ক্রয়, দেখি পারো কিনা। শুধুমাত্র ধারে ক্রয়। কমেন্টস গুলো আমি একটু দেখে আসি যে কারা কারা ধারে ক্রয় পারতেছো। 5 তারিখ এবং 17 তারিখ আমি দেখতে পাচ্ছি কমেন্টস করেছো, 5 তারিখ 17 তারিখ। আসিফ বলেছে কস্ট অফ গুডস সোল্ড 60% দেওয়া আছে, এই জন্য পারপেচুয়াল মেথড। থ্যাংক ইউ আসিফ। সুমায়া, দীপ, জান্নাতুল ফেরদৌস, এরপর হচ্ছে এস সুবর্ণা। আচ্ছা, এরপরে আছে হলো আম, সোহাদা আসো, আফরা, আফসানা, সিদরাতুল জান্নাত, বৃষ্টি সরকার, এরপরে আছে অবন্তী, আচ্ছা চৈতি, সবারটা ঠিক হয়েছে। লাবণ্য আসো, করবি, এরপরে হচ্ছে তাসলিমা, লাবণ্য, এমসি তানহা, দীপ, দীপ আসো, আদনান, এরপরে অর্পিতা সরকার। ওকে, আসিফ বলেছে 2, 10, 27, 30 পারপেচুয়ালে। এরপরে রহিমা আসো, স্ক্রিন একটু জুম করে দেন। আর তুমি তোমার ফোন থেকে জুম করতে পারবা? তুমি তোমার ফোন থেকে ছবি যেভাবে জুম করে না, ওইভাবে দেখো, জুম করতে পারবা। আচ্ছা, আমি আরো জুম করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, সবার হয়েছে। তো আমরা 5 তারিখটা একটু দেখে আসি। 5 তারিখে বলছে পারচেস মার্চেন্ডাইজ ফ্রম ভিক্টি, 2,000 টাকা, টার্মস 2/10 N30। পারচেস মার্চেন্ডাইজ ফ্রম ভিক্টি, পণ্য ক্রয় করেছো ভিক্টি, শর্ত দেওয়া আছে, নামও দেওয়া আছে, শর্তও দেওয়া আছে। তো এটা থাকলে আমরা তো জানি বাকিতে। যারা ইসলাম বলেছো আমার কমেন্টস কি যাচ্ছে? হ্যাঁ, তোমার কমেন্ট যাচ্ছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা দেখলাম বাকিতে, কিভাবে বুঝলাম? ভিক্টি নামও লেখা আছে, আবার শর্ত দেওয়া আছে। বাকিতে করলে শর্ত হয়, নগদ কিনলে কখনো শর্ত দেয় না। তাহলে আমরা 5 তারিখ আগে পারচেজ জার্নালের ছক দেখতে হবে। প্রথমে ডেট, অ্যাকাউন্টস ক্রেডিটেড। সেলস জার্নালে যেমন ডেবিটেড হয়, পারচেজ জার্নালে হয় ক্রেডিটেড। তারপর টার্মসের ঘর, রেফারেন্স, এইখানে একটাই ঘর হয়, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, এখানে একটাই ঘর। যদি পারপেচুয়াল মেথড হয় তাহলে লিখতে হয় মার্চেন্ডাইজ ইনভেন্টরি। পারপেচুয়াল মেথড হলে লিখতে হয় মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আর পারপেচুয়াল মেথড না হলে লিখতে হয় পারচেজ। ঠিক আছে?
তাহলে ঘরের নাম আবার বলি, ডেট, অ্যাকাউন্টস ক্রেডিটেড, টার্মস রেফারেন্স, পারচেজ ডেবিট বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। তাহলে 5 তারিখে যেটা ছিল যে ই ভিত্তির কাছ থেকে পণ্য ক্রয় করেছো, আমরা এখানে নাম লিখবো ই ভিত্তি, শর্তের ঘরে শর্ত, টাকার ঘরে টাকা। এইখানে আর ওই যে লাস্টে অতিরিক্ত ঘর দিতে হবে না, পারচেসের সময় অতিরিক্ত ঘর লাগে না। 17 তারিখে আসি এরপরে, পারচেস মার্চেন্ডাইজ ফ্রম জি মার্লি, পণ্য ক্রয় করেছো জি মার্লি, একজন ব্যক্তি, তার কাছ থেকে 1600 টাকা শর্ত দেওয়া আছে, তাহলে আমরা জি মার্লি নাম লিখবো, শর্ত দিব, ব্যাস টাকা যোগ করে দিব, শেষ। এখন কি এইখানে এমন কোনো এন্ট্রি আছে যেটা দেখে তোমার মনে হচ্ছে যে ভাইয়া এই অঙ্কটা, এই এন্ট্রিটা পারচেজ জার্নালে কেন আসলো না? এমন কোনো এন্ট্রি কি এখানে আছে যেটা দেখে তোমার মনে কনফিউশন তৈরি হচ্ছে যে এই এন্ট্রিটা কেন আসলো না? কমেন্টসে জানাবা যদি কোনো এন্ট্রি থাকে। আর যদি পারচেস এবং সেলস জার্নাল তোমার কাছে ক্লিয়ার হয়ে যায় যে ভাইয়া আমি পারচেস সেলস জার্নাল ক্লিয়ার, তাহলে একটু সুন্দর করে কমেন্টস করে দাও যে তুমি বুঝতে পেরেছো। সুন্দর করে কমেন্টস করে দাও যে তুমি বুঝতে পেরেছো। আর যদি কোনো এন্ট্রিতে কনফিউশন থাকে, এটা কেন পারচেসে আসলো না, এটা কেন সেলসে আসলো না, তাহলে ওইটা একটু বলো যে এটা কেন আসলো না। 11 তারিখ কমেন্টস করেছো অনেকে। 11 তারিখ হচ্ছে পে ফ্রেইট, পে মানে পরিশোধ, আর ফ্রেইট মানে পরিবহন। পরিবহন খরচের টাকা পরিশোধ করেছো অন মার্চেন্ডাইজ পারচেস, 300 টাকার পণ্য পণ্য ক্রয় করেছিলে, সেই জন্য 300 টাকা পরিবহন খরচ দিয়েছো। আমি যেটা পরিবহন খরচ দিয়েছি এটা তোমার ক্রয় না, এটা তোমার পরিবহন খরচ। তো পরিবহন খরচ তো আমি ক্রয়ের মধ্যে দিব না, ঠিক আছে? এটা পরিবহন খরচ পরিশোধ করেছো। নামের জায়গায় পারচেস লেখা যাবে কিনা? না, নামের জায়গায় নাম লিখতে হবে, পারচেস লেখা যাবে না, যেহেতু পারচেসের ঘর আছে এই জন্য লেখা যাবে না। আহ, রহিমা বলেছে এটা পারপেচুয়াল হবে নাকি, বুঝবো কি করে? ওই যে কস্ট প্রাইস দেওয়া থাকলে, অথবা অঙ্কে ডিরেক্ট বলা থাকবে যে পারপেচুয়াল, হয় কস্ট প্রাইস থাকবে না ডিরেক্ট বলা থাকবে এটা পারপেচুয়ালে করো, তাহলে পারপেচুয়ালে করবা, ঠিক আছে? আচ্ছা, আর কোনো কনফিউশন থাকলে বলি। এরপরে ফাতেমা একটা প্রশ্ন করেছো, এটা যখন আমি যাব ওই অঙ্কে তখন আমি বুঝাবো, হ্যাঁ ওই পর্যন্ত এখনো যাইনি তো, এই জন্য এই কোশ্চেনটা তখন করবা। সুইটি বলেছে পিডিএফ কোথায় পাবো, আমাকে হোয়াটসঅ্যাপে নক করো অথবা, আচ্ছা হোয়াটসঅ্যাপে নক করো তাহলে ওখানেই দিয়ে দিব। গুপ্তা বলেছে পিরিয়ডিক পারপেচুয়াল কিভাবে বুঝবো, ওই যে কেনা দাম থাকলে পারপেচুয়াল, অথবা অঙ্কে যদি লেখা থাকে পারপেচুয়াল তাহলে পারপেচুয়াল, আর না হলে পিরিয়ডিকে করবা। দিশা সরকার সিঙ্গেল কলাম মাল্টি কলাম গত দিনের ক্লাসটা করবা, হ্যাঁ তাহলে ক্লিয়ার হয়ে যাবা। মেঘবালিকা বলছে স্যার ভয়েস শুনতে পাচ্ছি না, ভয়েস তো শোনা যায় আমি যতটুকু জানি। কিছু বলা না থাকলে দেখবা কেনা দাম দেওয়া আছে কিনা। 14 নম্বরটা বুঝতে, বুঝাই দিতে বলেছো, ইস্যুড এ ক্রেডিট অফ টাকা 300, রিটার্ন মার্চেন্ডাইজ। এই যে কর্ডেলিয়া ফর রিটার্ন মার্চেন্ড, কর্ডেলিয়া হচ্ছে ব্যক্তির নাম, ফর বি কর্ডেলিয়া। রিটার্ন মানে তো ফেরত, এটা তো ফেরত, তাহলে ফেরত তো আর আমি পারচেজ জার্নাল সেলস জার্নালে দিব না, ফেরত জেনারেল জার্নালে যাবে, ঠিক আছে? এখানে 60% করা নেই কেন? পারচেসে তো 60% হয় না, শুধু বিক্রি করার সময় 60% করতে হয়, বিক্রি করার সময় কেনা দামটা বসে 60%-এ, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পেরেছি। এরপরে আমাদের সি নাম্বারে বলেছে যে ক্যাশ রিসিভ জার্নাল করো। ক্যাশ রিসিভ জার্নাল মানে হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি মানে টাকা পাইলে ক্যাশ রিসিভ জার্নালে বসবে, টাকা পাইলে, তোমার ব্যবসায় টাকা বাড়লে, তোমার ব্যবসায় টাকা বাড়লে, তাহলে একটু কমেন্টস করে জানাও তো ক্যাশ রিসিভ, এই নগদ টাকা কোনটা কোনটায় আসবে, কত কত তারিখে ক্যাশ রিসিভ জার্নাল এন্ট্রি আসবে একটু বলো। ক্যাশ রিসিভ জার্নাল, নগদ টাকা গ্রহণ করলে, তোমার ব্যবসায় নগদ টাকা আসলে। কিভাবে নগদ টাকা আসে? নগদে পণ্য বিক্রি করতে পারো, দেনাদারের কাছ থেকে টাকা আদায় করতে পারো, অথবা তোমার হচ্ছে তুমি কোনো কমিশন নিতে পারো, বা ব্যাংক থেকে টাকা ধার নিতে পারো, অথবা মালিক ব্যবসায় ইনভেস্ট করতে পারে, ব্যবসার টাকা বাড়ে। তাহলে এরকম কোন কোন এন্ট্রি আছে যেটা ক্যাশ রিসিভ জার্নালে আসবে?
এম এ হিন বলেছে যে সেল জার্নালে টার্মস এর ঘর নাই। এখানে এটা দিলে কি নাম্বার কোন না? যদি টার্মস অঙ্কে থাকে দিবা, না থাকলে না দিলেও সমস্যা নাই। ফাতেমাতুর জোহরা বলছে 27 বোঝায় দেন। 27 নাম্বারটা হলো সেন্ড ইভিটি চেক। ইভিটিকে একটা চেক দিয়েছো। আমরা চেক কখন দেই? যখন কেউ আমাদের কাছে টাকা পাবে তখন আমরা তাকে চেক দেই। তো চেক দিলে নগদ টাকা চলে যাচ্ছে। এটা তো আর পারচেজ সেলসে আসবে না, এটা ক্যাশ পেমেন্টে আসবে। আচ্ছা, কমেন্টস গুলো একটু দিয়ে দাও। শ্রাবন্তী বলেছে শর্ত কি দুই জায়গায় হবে? দুই জায়গায় দিলে সমস্যা নেই, আবার যদি অঙ্কে না থাকে নাও দিতে পারো। অঙ্কে শর্ত নাই তুমি দিও না, অঙ্কে শর্ত আছে দাও। আবার যদি অঙ্কে নাই তাও তুমি দিয়ে ফেলছো, কোনো অসুবিধা নাই, দিলে ভুল হবে না। আচ্ছা, সবাই কমেন্টস করতেছো আমি দেখতে পাচ্ছি। কেউ কেউ তিনটা বলতেছো, কেউ কেউ চারটা বলতেছো। আচ্ছা, অনামিকা একটা বেশি বলেছে, সে 23 তারিখেরটা বলেছে। অনামিকা 23 তারিখ আসবে, হ্যাঁ। 23 তারিখটা আসবে, অনেকে 23 তারিখটা বলে নাই। 23 তারিখ হচ্ছে টোটাল ক্যাশ সেলস অ্যামাউন্ট 9,100। তাহলে এই যে ক্যাশ সেলস নগদে বিক্রি করলে টাকা আসে না, এটা তো আসবে। অনেকে বলতেছে না 23 তারিখটা, অবশ্যই 23 তারিখ আসবে। 23 তারিখ তোমরা সব বাদ দিয়ে দিছো কেন? সবাই দেখি 7, 13, 29 বলে। 23 তারিখ কই? 23 তারিখে আমাদের এখানে দেওয়া নেই। আছে, 23 তারিখ দেওয়া আছে। ওকে, এখন সবারটা ঠিক হচ্ছে। ভেরি গুড। তনুশ্রী শুধু 23 লিখেছো? আগে মনে হয় কমেন্টস গুলো আগের গুলো লিখেছিলে না? আচ্ছা। ও, তোমাদের জেলার নাম তো শোনা হয়নি আজকে। কে কোন জেলা থেকে ক্লাস করতেছো এটা একটু কমেন্টস করে দিয়ে তো, কে কোন জেলা থেকে ক্লাস করতেছো। কে কোন জেলা থেকে ক্লাস করতেছো এটা একটু কমেন্টস করে দিও, হ্যাঁ। জেলাটা একটু দরকার আছে, কে কোন জেলা থেকে ক্লাস করতেছো। একটু এই কমেন্টসটাও করে দিও তো সবাই। ওকে, আমরা, আচ্ছা, অনেকে কমেন্টস করেছো। লক্ষ্মীপুর আছে, ময়মনসিংহ, ঢাকা, নরসিংদী। তানজিল বলছে স্যার ব্যাংকে টাকা আসলে কি ক্যাশে যাবে? হ্যাঁ, ক্যাশে যাবে। এরপরে আছে হচ্ছে রংপুর থেকে আছে মাদারীপুর। তারপরে হচ্ছে কামরাঙ্গীরচর না? আচ্ছা, কামরাঙ্গীরচর থেকে মানে ঢাকা থেকে মুন্সিগঞ্জ আছে, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, টাঙ্গাইল, সিলেট, চাঁদপুর, চট্টগ্রাম, পাবনা, বগুড়া। এরপরে খাগড়াছড়ি। তারপরে বরিশাল সদর। আচ্ছা, 28 নম্বর ওয়ার্ড নাম্বার সহ দিয়ে দিছে, দেখছো? খায়রুল ইসলাম ওয়ার্ড নাম্বার সহ 28 নম্বর ওয়ার্ড, শেরেবাংলা সড়ক সব দিয়ে দিচ্ছে, বাসার অ্যাড্রেস ট্যাড্রেস সব দিয়ে দিচ্ছে। পরে দেখাচ্ছে চলে গেলাম, বেড়াইতে চলে গেলাম, তখন কি করবা বলো? খায়রুল ইসলাম। জান্নাতুল ফেরদৌস হচ্ছে ডেমরা। এরপরে হচ্ছে চট্টগ্রাম, গোপালগঞ্জ, চট্টগ্রাম, রংপুর, ফরিদপুর, চট্টগ্রাম। আচ্ছা, কুষ্টিয়া থেকে আছে, গোপালগঞ্জ, সাভার, নারায়ণগঞ্জ। আচ্ছা, অনেক জায়গা থেকে আছে দেখছি। ঠাকুরগাঁও থেকেও আছে। মাই গড, উত্তরবঙ্গের একদম শেষ মাথায়। ব্রাহ্মণবাড়িয়া, গুপ্তা আছে ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, ঠাকুরগাঁও থেকে দেখছি। আচ্ছা, চট্টগ্রাম, নোয়াখালী, চট্টগ্রাম, রাজশাহী। তার মানে মোটামুটি সব জেলা থেকেই মনে হয় আছে। আচ্ছা, এই যে খুলনা যশোর থেকে কেউ আছো? কমেন্টস করে তো, খুলনা যশোর থেকে কেউ আছো কিনা। পাবনা থেকে আছে। পাবনা, চাটমোহর, আচ্ছা। চাঁপাই নবাবগঞ্জ থেকে আছে। এই আমের সিজন তো শেষ হয়ে গেছে না? চাঁপাই নবাবগঞ্জে দিনাজপুর থেকে আছে, সাতক্ষীরা থেকে, মাদারীপুর থেকে আছে, লক্ষ্মীপুর। এরপর হচ্ছে সৈয়দপুর। সৈয়দপুরও তো অনেক দূরে, একদম উত্তরবঙ্গে। আচ্ছা, খুলনা থেকে দেখতে পাচ্ছি আছে। আচ্ছা, অনেকজন আছে খুলনা থেকে। আচ্ছা, খুলনা, সাতক্ষীরা, সাভার। ওকে, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে কমেন্টস করার জন্য। আমি কমেন্টস গুলো পড়ি, সবার কমেন্টস পড়ি। মিম আছে গাজীপুর থেকে। চেষ্টা করি সবার কমেন্টস পড়ার জন্য, হ্যাঁ।
ওকে, তো চলো এবার শুরু করি। ক্যাশ রিসিভ জার্নাল, নগদ প্রাপ্তি জাবেদা। ঘরের নাম মুখস্থ না করলে তুমি কিন্তু শেষ পরীক্ষার হলে। এইটা কিন্তু বারবার বলে দিচ্ছি, ঘরের নাম মুখস্থ না করলে পরীক্ষার হলে গিয়ে তুমি আর পারবা না অঙ্ক মিলাইতে। এই জন্য ঘরের নামটা মুখস্থ করাটা জরুরি। ক্যাশ রিসিভ জার্নালে কোম্পানির নাম, তারপরে ক্যাশ রিসিভ জার্নাল লিখবা। ঘরের নামটা হচ্ছে ডেট, তারপরে অ্যাকাউন্টস ক্রেডিটেড। এইখানে সবাই ভুল করে, কেউ ডেবিটেড লিখে ফেলে। তাহলে এই জায়গাটা বুঝবা যে ক্যাশ রিসিভ জার্নালে হচ্ছে অ্যাকাউন্টস ক্রেডিটেড বসবে। ক্যাশ রিসিভ জার্নালে নগদ টাকা পাইলে আসে। আমরা নগদ টাকা পাইলে জাবেদা কি দেই? ক্যাশ ডেবিট করি, আর যার কাছ থেকে পাচ্ছি ওই বেটার নাম ক্রেডিট করি, তাই না? তাহলে ওই বেটার নাম যেহেতু ক্রেডিট করি, এই জন্য এই ঘরের নাম হচ্ছে অ্যাকাউন্টস ক্রেডিটেড। এইটা মনে রাখতে হবে যে এটা অ্যাকাউন্টস ক্রেডিটেড এর ঘর, ঠিক আছে? এরপরে রেফারেন্স, এরপরে ডেবিট পাশে দুইটা ঘর, ক্রেডিট পাশে তিনটা ঘর। খুব সাবধান, ডেবিটে দুইটা, ক্রেডিটে তিনটা। ডেবিটে দুইটা কি কি? ক্যাশ আর সেলস ডিসকাউন্ট। আর ক্রেডিটে তিনটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, সেলস, আদার্স। আর লাস্টে যে ঘরটা দিয়েছি অপশনাল ঘর, যদি কস্ট প্রাইস দেওয়া থাকে, যদি তোমার কস্ট প্রাইস, যেমন এই অঙ্কে 60% কস্ট প্রাইস দেওয়া আছে, যদি কস্ট প্রাইস দেওয়া থাকে তাহলে লাস্টের ঘরটা হবে, যদি কস্ট প্রাইস না থাকে লাস্টের ঘরটা হবে না। তাহলে মেইন ঘর কোনটা? ডেবিট পাশে দুইটা টাকার ঘর, ক্রেডিট পাশে তিনটা টাকার ঘর। ডেবিট পাশে হচ্ছে ক্যাশ, সেলস ডিসকাউন্ট, আর ক্রেডিট পাশে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, সেলস, আদার্স। এই পাঁচটা ঘর হচ্ছে ফিক্সড। আর লাস্টের ঘরটা হচ্ছে কস্ট অফ গুডস ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এটা শুধু কেনা দামের জন্য। তাহলে ক্যাশ রিসিপ্টে কোনগুলো আসবে? টাকা যদি তোমার ব্যবসায় আসে সেই এন্ট্রিগুলো আসবে। যেমন 7 তারিখ, রিসিভড এ চেক ফ্রম টি ডিউলি। রিসিভড এ চেক মানে একটা চেক পাইছো, চেক মানে এখানে নগদ টাকা ধরে নিবা, চেক মানেই হলো নগদ টাকা। তাহলে তুমি কয় টাকা পাইছো? 3500 টাকা। ইন পেমেন্ট অফ অ্যাকাউন্ট, আগে ওই দেনাদারের কাছে টাকা পাইতা, ওই বেটা তোমারে 3500 টাকা দিয়ে দিছে। তাহলে টাকা দিছে কে? টি ডিউলি। আমি এখানে নামের জায়গায় কই গেল, নামের জায়গায় লিখে দিব টি ডিউলি। ক্যাশে লিখবো, ডেবিট পাশে ক্যাশে, আর ক্রেডিট পাশে অ্যাকাউন্ট রিসিভেবলে। মনোযোগ দিও, টাকা কিন্তু দুই জায়গায় লিখতেছি। ডেবিট পাশেও লিখতেছি, ক্রেডিট পাশেও লিখতেছি। ডেবিট পাশে ক্যাশে, আর ক্রেডিট পাশে টাকাটা কে দিচ্ছে? দেনাদার দিচ্ছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে লিখবো। ডেবিট পাশে ক্যাশ, ক্রেডিট পাশে অ্যাকাউন্ট রিসিভেবল। এখন প্রশ্ন, ভাইয়া লাস্টের ঘরে কিছু লেখেন নাই কেন? এখানে তো কোনো কেনা দাম নাই। বিক্রি করলে না কেনা দাম আসবে? আমি যখন নগদে বিক্রি করব, শুধু ওই সময় কেনা দামটা আসবে, অন্য কোনো সময় কেনা দাম আসবে না। শুধু নগদে বিক্রি করার সময় কস্ট প্রাইসটা আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যাই পরেরটা। 13 তারিখ, রিসিভ পেমেন্ট ইন ফুল ফ্রম এম র্যানসিং। এইটা ইন্টারেস্টিং এন্ট্রি। টাকা পাইছো কিন্তু কয় টাকা পাইছো লেখা নাই। নাম বলা আছে এম র্যানসিং। তাহলে খুঁজে নিতে হবে যে এম র্যানসিং এই বেটা কত তারিখে ছিল। আমরা ওই দেখতে পাচ্ছি 3 তারিখে ছিল। 5,000 টাকার পণ্য বিক্রি করেছিলাম, 5,000 টাকা। শর্ত দেওয়া ছিল 10 দিনের মধ্যে যদি ওই বেটা টাকা দেয় তুমি তাকে 2% ছাড় দিবা। তো ও তো তোমার 10 দিনের মধ্যেই টাকা দিছে, 13 তারিখে টাকা দিছে। বিক্রি হচ্ছে 3 তারিখ, টাকা দিচ্ছে 13 তারিখ, 10 দিনের মধ্যে। যেদিন বিক্রি ওই দিন ধরতে হয় না তারিখ, পরের দিন থেকে তারিখ ধরতে হয়। পরের দিন থেকে ডেট ধরতে হয়। 3 তারিখে বিক্রি হলে 4 তারিখ থেকে ধরতে হয়। তো 10 দিনের মধ্যে টাকা পেয়েছো না, তাহলে তো 5,000 টাকা তোমারে দিবে না, 2% কম দিবে, এই যে 2%। তাহলে 5,000 2% বাদ দিলে যেটা হয়, সেই টাকাটা তোমাকে দিবে। এই 4,900 টাকা তোমাকে দিবে। ক্যাশে বসবে 4,900, ক্যাশে বসবে 4,900, ডিসকাউন্টে 100 টাকা। আর কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবলে পুরো টাকাটা বসবে, 5,000 টাকাই বসবে অ্যাকাউন্ট রিসিভেবলে। কেন? কারণ হলো তুমি পাবা 5,000 টাকা, মানে তোমার পাওনা 5,000 টাকা, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবলে ফুল টাকা বসবে। কিন্তু ক্যাশে বসবে 2% বাদ দেওয়ার পরে, 2%-এ 100 টাকা হয়। 100 টাকা আমরা সেলস ডিসকাউন্টে বসাবো। তাহলে বাকি টাকা হচ্ছে 4,900, এইটা আমরা ক্যাশে বসাবো। পরেরটায় চলে যাই। 23 তারিখ, টোটাল ক্যাশ সেলস অ্যামাউন্ট 9,100, নগদে বিক্রি করেছি। নগদে বিক্রি করলে ক্যাশে আর সেলসে বসবে, তাহলে আমরা বসাবো। কিন্তু কোনো ব্যক্তির নাম দেওয়া নাই, এই জন্য আমরা এখানে ফাঁকা রেখে দিছি, হাইপেন দিয়ে দিবা। ক্যাশে বসবে, সেলসে বসবে, কোনো ব্যক্তির নাম নাই, কোনো ডিসকাউন্ট নাই, বসাবো না। এরপরে 29 তারিখ, রিসিভ পেমেন্ট অন নোট, টাকা 40,000 ফ্রম, ফ্রম এই যে বিলেম কি,
তাহলে আমরা রিসিভ পেমেন্ট মানে টাকা পেয়েছি, অন নোট, একটা নোটের টাকা পেয়েছি। আমরা একটা নোটের টাকা গ্রহণ করেছি, নগদ পাইছি 40,000 টাকা। আমরা এখানে নাম লিখে দিব নোট রিসিভেবল, যেহেতু নোটের থেকে টাকা পাইছি ক্যাশে আর আদার্সে বসবে। এখানে তো আর নোটের কোনো ঘর নাই, এই জন্য আমরা আদার্সে বসাবো, ক্যাশে বসাবো, আদার্সে বসাবো, ক্যাশ এবং আদার্স। এবার সবগুলো যোগ করে দাও, সবগুলো ব্যালেন্স নিচে নামাই দিয়ে ডাবল আন্ডারলাইন দিয়ে ক্লোজ করে দাও। এই ছিল আমাদের ক্যাশ রিসিভ জার্নাল। এখন ক্যাশ রিসিভ জার্নাল বুঝতে পেরেছো কিনা একটু ছোট্ট করে কমেন্টস করে দাও, যে ক্যাশ রিসিভ জার্নালটা তুমি বুঝতে পেরেছো কিনা। বা যদি কারো প্রবলেম থাকে যে ভাইয়া এই তারিখটা আসলো না কেন, সেটাও একটু কমেন্টস করে জানাও। আর যারা বুঝতে পেরেছো তারা একটু কমেন্টস করে জানাও যে বুঝতে পেরেছো। একটু কমেন্টস করে দেই সবাই। 134 জন লাইভ ক্লাস করছে। মাই গড, আমি বলেছিলাম যে 50 জনের নিচে আসলে ক্লাস শেষ করে দিব। এখন তো দেখি 50 জনের নিচে হয় না, তো বাড়ে। আবার টার্গেট ছিল যে 100 জন লাইভ ক্লাস করবে, তো এখন দেখি অলরেডি 132 জন, 140 জন পর্যন্ত আমাদের হয়েছিল। তো এখন দেখি বাড়তেছে, কমে না। তোমাদের কি ঘুম আসে না, ক্ষুধা লাগে না এত রাতে যে লাইভ ক্লাস করো? আচ্ছা, কমেন্টস গুলো দেখি বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, আর এস জেরিন একটা কথা বলেছে যে ওই যে লাস্টের ঘরের টাকাটা, ধন্যবাদ, আমি এটা বলতে ভুলে গেছি। ওই যে কস্ট অফ গুডস হলে যে 5,460 টাকা এসেছে না, ও প্রশ্ন করেছে যে ভাই এটা কই থেকে আসলো। আমরা যখন নগদে বিক্রি করেছি না, তখন এই বিক্রয়ের 60% টাকা এই ঘরে বসাইতে হবে। কস্ট অফ গুডস সোল্ডে বসাইতে হবে বিক্রয়ের 60%, কারণ আমাদের অঙ্কে বলা ছিল না কেনা দাম 60%। তো ওই কেনা দামটা এখানে বসাইতে হবে, ঠিক আছে? কেনা দাম এই জায়গায় বসাইতে হবে। 23 নাম্বারটা বুঝাই দিতে বলেছো, 23 নাম্বার তো তুমি বিক্রি করেছো, বিক্রি করলে ক্যাশে বসবে আর সেলসে বসবে, আর ওইটার 60% করে লাস্টের ঘরটায় বসাইতে হবে, ঠিক আছে? মারুফ বলছে যে ম্যাথ সহজ কিন্তু ঘরগুলা বুঝলেই হয়। হ্যাঁ, ঘরের নামগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? ঘরের নাম একদম মুখস্থ, মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ। গুপ্তা বলছে এক্সামের পরে 3 মাস ঘুমাবো স্যার, এখন একটু জেগে থাকি। এক্সামের পর 3 মাস ঘুমাবা? এত সময় লাগবে ঘুমাইতে? এতদিন? তাহলে যদি কেনা দাম থাকে তাহলে কিন্তু লাস্টের ঘরটা দিতে হবে। কস্ট প্রাইস আমাদের 60%। এখন সবগুলো কিন্তু বসাই নাই, শুধু যেটা নগদে বিক্রি করব ওই তারিখে 60% করবো, অন্যগুলোই কিন্তু 60% করবো না, ঠিক আছে? ওকে। মনিরা কোনটা বুঝো নাই আমাকে একটু কমেন্টস করে বলো। তোমায় বলছে স্যার কয়টা পর্যন্ত ক্লাস করাবেন? তোমার এটা তো ডিপেন্ড করে তোমাদের উপরে। যতক্ষণ পর্যন্ত 50+ লাইভ ক্লাসে জয়েন আছে ততক্ষণ পর্যন্ত ক্লাস চলবে। আর যদি এমন হয় যে না, একবার হয়েছিল বুঝছো, রাত্রে 2টা পর্যন্ত ক্লাস চলে, 50 নিচে আসে না, 2টা বেজে গেছে অলরেডি, ওই ক্লাসটা ইউটিউবে খুঁজলে পাবা, আমাদের ইউটিউবে ভিডিওটা দেওয়া আছে। মানে ওই সময় ইউটিউব থেকে লাইভ ক্লাস নিচ্ছিলাম। তো লাইভ ক্লাস নিতে নিতে ঘড়ি দেখি 4 ঘন্টা হয়ে গেছে, কিন্তু 50 নিচে আসে না। তো 4 ঘন্টা প্লাস ক্লাস হয়েছে ওই ক্লাসটা, ইউটিউবে দিছিলাম ওই ক্লাস আর কি। যাই হোক, উম, সবারই ওই যে পরীক্ষা নিয়ে টেনশন ছিল যে, তো ইম্পর্টেন্ট ক্লাস করাচ্ছিলাম, এই জন্য কেউ লাইভ থেকে যাচ্ছিল না, সবাই করছিল। খায়রুল বলছে স্যার আপনার বোঝানোটা সেরা, তাই লাইভে সদস্য বাড়ছে। না খায়রুল, সবাই ভালো বুঝাই, তুমি যেখানে কমফোর্টেবল সেটা তোমার ভালো লাগে, এই আর কি। হয় না যে আমার ক্লাসে অনেকের কাছে খারাপ লাগতে পারে, স্বাভাবিক। ওকে, চলো আমরা ক্যাশ পেমেন্টটা শিখে ফেলি। এবার ক্যাশ পেমেন্টে শুধুমাত্র টাকা পরিশোধ করলে সেগুলো আসবে, মানে নগদ টাকা যদি তোমার ব্যবসা থেকে চলে যায়, নগদ টাকা যদি তোমার ব্যবসা থেকে চলে যায় সেগুলো আসবে। মারুফ বলছে ইনকাম স্টেটমেন্ট করাইলে ভালো হয়। মানে আমি যদি একদিনে সব করাই ফেলি তাহলে সবার মাথার উপর দিয়ে যাবে, সবাই লোড নিতে পারবে না, তাই না?
তাহলে আমাকে একদিনে এই চ্যাপ্টার ওই চ্যাপ্টার এইভাবে করাইলে হবে না, আমাকে সিকোয়েন্স মেনটেন্স করে যাইতে হবে, যে যখন যেটা শেখাবো তখন যাতে সেই চ্যাপ্টারে সবাই অ্যান্সার করতে পারে। ঠিক আছে না? তাহলে আমি শুধু চ্যাপ্টার দৌড়াইলে হবে না, স্টুডেন্টকে তো পারতে হবে। ওকে, তো চলো আমরা ক্যাশ পেমেন্ট জার্নালটা করব। ক্যাশ পেমেন্ট জার্নাল মানে নগদ টাকা তোমার কাছ থেকে চলে গেলে সেইগুলো আসবে ক্যাশ পেমেন্ট জার্নালে, তোমার ব্যবসা থেকে চলে গেলে। তাহলে এই খুঁজে বের করো তো কত কত তারিখে তোমার ব্যবসা থেকে নগদ টাকা চলে যাচ্ছে। কত কত তারিখে একটু কমেন্টস করে দাও যে ক্যাশ পেমেন্ট জার্নালে কোন কোন টাকা আসবে। ধরো আমি নগদে পণ্য কিনলে নগদ টাকা চলে যায়, আমি পাওনাদারকে পরিশোধ করলে নগদ টাকা চলে যায়, আমি বাড়ি ভাড়া দিলে, আমি বিজ্ঞাপন দিলে, হ্যাঁ স্যালারি দিলে নগদ টাকা চলে যায়। তো বিভিন্ন ভাবে নগদ টাকা চলে যায়, তো তুমি একটু দেখে বলো কত কত তারিখ আসবে ক্যাশ পেমেন্ট জার্নালে। তানহা বলছে যে ভাইয়া আপনার ইউটিউব ক্লাস দেখে আমি অ্যাডমিশন নিছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ তানহা। আচ্ছা, ইসরা চৌধুরী বলছে যে শুধু আপনার ক্লাস করার জন্য বিবিএ ভর্তি হয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, অনেকেই কমেন্টস করেছো অনেকগুলো। 11, 12, 15, 18, 27, 13। যারা আবার 13 নম্বরটা কমেন্টস করেছো, 13 নম্বরটা হলো রিসিভ পেমেন্ট। 13 নম্বর তো আমরা ক্যাশ রিসিপ্ট জার্নালে দিলাম না, 13 তো ক্যাশ রিসিপ্টে, 13 তো আর ক্যাশ পেমেন্টে আসবে না। আচ্ছা, অনেকে অনেক কমেন্টস করেছো। 7 তারিখ কেন কমেন্টস করেছো? 7 তারিখ তো আমরা দিয়ে ফেলেছি। 14 আসবে কিনা জিজ্ঞেস করেছো। ইস্যু এ ক্রেডিট অফ টাকা এত রিটার্ন, না রিটার্ন আসবে না, কোনো রিটার্ন আসবে না। তো চলো আগে ক্যাশ পেমেন্টের ছকটা দেখে আসি, যে ক্যাশ পেমেন্টের ছক আসলে কেমন ভাবে আমরা ছকটা করব। ক্যাশ পেমেন্টে প্রথমে কোম্পানির নাম, নিচে ক্যাশ পেমেন্ট। ক্যাশ পেমেন্টে আর একটা নাম আছে, ক্যাশ ডিসবার্সমেন্ট জার্নাল। এটা একটু মাথায় রেখো, ক্যাশ ডিসবার্সমেন্ট জার্নাল, শুধু ক্যাশ পেমেন্ট না, ক্যাশ ডিসবার্সমেন্ট জার্নাল। ঠিক আছে, ক্যাশ ডিসবার্সমেন্ট জার্নাল। কি কি ঘর হবে? ডেট হবে, অ্যাকাউন্টস ডেবিটেড হবে, চেক নাম্বার হবে, রেফারেন্স হবে। এখানে কিন্তু চেক নাম্বার হয়, হ্যাঁ মনে রাখো, ক্যাশ পেমেন্টে এখানে চেক নাম্বার হয়। আর এখানে হয় অ্যাকাউন্টস ডেবিটেড, আগেরটা ছিল ক্রেডিটেড, ক্যাশ পেমেন্টটা হবে ডেবিটেড। এবার ডেবিট পাশে 3টা ঘর, ক্রেডিট পাশে 2টা ঘর। ক্যাশ রিসিপ্টে কি ছিল? উল্টা ছিল না, ক্যাশ রিসিপ্টে ছিল ডেবিটে 2টা, ক্রেডিটে 3টা। আবার বলছি, ক্যাশ রিসিপ্টে ছিল ডেবিট পাশে 2টা, ক্রেডিট পাশে 3টা। আর ক্যাশ পেমেন্টে উল্টা, ডেবিটে হবে 3টা, ক্রেডিটে হবে 2টা, হ্যাঁ মনে রেখো। তো ডেবিটে কি কি? এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লেখা আছে না, এই ঘরের নাম হচ্ছে পারচেস। পারচেস, অ্যাকাউন্টস পেবল, আদার্স। তাহলে ডেবিটে 3টা, পারচেস, অ্যাকাউন্টস পেবল, আদার্স। আর ক্রেডিটে হচ্ছে পারচেস ডিসকাউন্ট আর ক্যাশ। পারচেস ডিসকাউন্ট আর ক্যাশ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া পারচেস না লিখে মার্চেন্ডাইজ কেন লিখেছে? যদি অঙ্কটা পারপেচুয়াল মেথডে হয়, যদি অঙ্কটা পারপেচুয়াল মেথডে হয়, তাহলে পারচেসের পরিবর্তে লিখতে হয় মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আবার বলছি, যদি অঙ্কটা পারপেচুয়াল মেথডে হয়, তাহলে পারচেসের পরিবর্তে লিখতে হয় মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আর পারচেস ডিসকাউন্টের পরিবর্তে লিখতে হয় মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে পারচেসের জায়গায়ও মার্চেন্ডাইজ ইনভেন্টরি, পারচেস ডিসকাউন্টের জায়গায়ও মার্চেন্ডাইজ ইনভেন্টরি। কখন? যদি অঙ্কটা পারপেচুয়াল মেথডে হয়। তা আমাদের অঙ্কটা পারপেচুয়াল মেথড কিনা বুঝলাম কি করে? ওই যে কেনা দাম দেওয়া আছে 60%, ওইটা দেখে আমরা বুঝে ফেলেছি যে এটা পারপেচুয়াল মেথডে। এখানে শুধুমাত্র নগদে টাকা পরিশোধ করলে আসবে, এখানে কোনো বাকি আসবে না, শুধু নগদ টাকা পরিশোধ করলে। তাহলে আমরা প্রথম দেখব, সবাই কমেন্টসে লিখেছো 11 তারিখ, 11 তারিখটা আমরা প্রথম দেখব। পে ফ্রেইট অন মার্চেন্ডাইজ পারচেজ টাকা। পে ফ্রেইট, ফ্রেইট মানে বলেছে পরিবহন, পে মানে পরিশোধ। তাহলে তুমি যে পণ্য কিনেছিলে তার জন্য পরিবহন খরচ দিছো 300 টাকা, চেক নাম্বার 201।
তাহলে আমরা এটা ক্যাশ পেমেন্ট জার্নালে দিব। এখানে তুমি ওই যে ফ্রেইট লিখে দিবা, হ্যাঁ, ফ্রেইট কস্ট লিখে দিবা। ফ্রেইট টাকা লিখবো। আচ্ছা, এরা লিখেছে পারচেসে আর ক্যাশে, তোমার পারচেসে দেওয়ার দরকার নাই, হ্যাঁ, তুমি দিবা আদার্সে। যেহেতু একটা পরিবহনের তো কোনো ঘর নাই, তাহলে পারচেসে দেওয়ার দরকার নাই, তুমি পারচেসে না দিয়ে দিবা আদার্সে আর ক্যাশে। ডেবিট পাশে আদার্সে, ক্রেডিট পাশে ক্যাশে দিবা, ঠিক আছে? আচ্ছা, জান্নাতুল করবি বলেছে অ্যাকাউন্টস পেবল আসলো কেন না। তো আমি যখন পাওনাদারকে পরিশোধ করব, নগদ টাকা পরিশোধ করব, তাহলে কাকে পরিশোধ করছি? ওই পাওনাদারের একটা ঘর থাকতে হবে না? আচ্ছা, 11-র পরে 12 তারিখ, অনেকে 12 তারিখটা লেখো নাই। পে রেন্ট, রেন্ট মানে ভাড়া, পে মানে পরিশোধ, ভাড়া দিচ্ছ। তুমি যে ভাড়া দিচ্ছ এটা তো তোমার টাকা চলে যাচ্ছে না? ভাড়া দিলে তো টাকা চলে যায়, তাহলে এটা এটা আসবে। তাহলে আমরা কোথায় লিখবো? এই যে রেন্ট এক্সপেন্স, টাকা লিখবো আদার্সে আর ক্যাশে, কারণ ভাড়ার তো কোনো ঘর নাই। 15 তারিখ, এখানেও একটা চেক দিচ্ছ। কাকে দিচ্ছ চেকটা? এই যে কে ইনওয়ার্ড, কে ইনওয়ার্ডের সাথে আমাদের কি লেনদেন ছিল? কে এনুড, কে এনুডের সাথে আমাদের লেনদেন ছিল, কে এনুডকে একটা চেক দিয়েছো 14,850 টাকা ইন ফুল পেমেন্ট, ডিসকাউন্ট পাইছে 150 টাকা। তাহলে ভালো করে বুঝো, এই ব্যাটারে চেক দিছো 14,850 টাকা, কিন্তু ডিসকাউন্ট পাইছে 150, তার মানে হইলো এই ব্যাটা তোমার কাছে পাইতো 15,000 টাকা। 15,000 টাকা তোমার কাছে পাবে, তুমি নগদ দিছো 14,850, আর ডিসকাউন্ট পাইছো 150 টাকা। তাহলে আমরা 15 তারিখে, 15 তারিখে লিখবো, কে এনুড লিখবো, চেক নাম্বার লিখবো, অ্যাকাউন্টস পে বলে দিব 15,000, কিন্তু ক্যাশে বসাবো 14,850, আর ডিসকাউন্টের ঘরে ডিসকাউন্ট 150 টাকা লিখবো। আচ্ছা, 14 নম্বরটা কেন আসে না জিজ্ঞাসা করেছো, কারণ 14 নম্বরটা হচ্ছে ফেরত, রিটার্ন। রিটার্ন তো আর ক্যাশ পেমেন্ট জার্নালে আসবে না। 5 তারিখটা কেন আসে না জিজ্ঞেস করেছো, 5 তারিখ তো আমি পারচেস করেছি, এটা তো পারচেস জার্নালে এসেছে, এটা এখানে কেন আসবে? 5 তারিখ তো বাকিতে ক্রয়, তা বাকিতে ক্রয় করলে কি আসবে? নগদে ক্রয় করলে না আসবে, নগদ টাকা চলে যায়। আচ্ছা, এরপরে আমরা 15 তারিখ, কয় তারিখ দিলাম আমরা? 15 তারিখ দিয়েছি। 15 তারিখের পরে এরপরে দেখো 18 তারিখ, পে সেল স্যালারি। সেল স্যালারি মানে কি? বেতন দিয়েছি, স্যালারি হচ্ছে বেতন, 2800 টাকা বেতন দিয়েছো। আবার অফিস স্যালারি, অফিসের বেতন দিয়েছো 2,000 টাকা। সেলসম্যানের বেতন দিয়েছো 2800 টাকা, অফিসের বেতন দিয়েছো 2,000 টাকা, মানে দুইটাই টাকা চলে যাচ্ছে। তাহলে টাকা চলে গেলে আসবে এই যে সেল স্যালারি, অফিস স্যালারি। আদার্সে বসাবো, ক্যাশে বসাবো, এটাও আদার্সে ক্যাশে, দুইটা আলাদা করে দিয়েছি, যেহেতু আলাদা নাম আলাদা করে দিয়েছি। এরপরে দেখো সেন্ড ই ভিত্তি চেক 206 টাকা 950, ই ভিত্তিকে টাকা দিয়েছো 950 টাকা। ই ভিত্তির সাথে লেনদেন কবে ছিল? ই ভিত্তির সাথে না শুরুতে একটা লেনদেন ছিল? তাহলে যেহেতু টাকা দিয়েছো 950, অ্যাকাউন্টস পেবলে আর ক্যাশে বসাবো, যেহেতু ই ভিত্তি একজন পাওনাদার। ই ভিত্তি একজন পাওনাদার, পাওনাদারকে টাকা দিয়েছো 950, তাহলে অ্যাকাউন্টস পেবলে বসাবা, ক্যাশে বসাবা, সবগুলো ঘর যোগ করে দিলে আমাদের হয়ে যাবে। আর জেনারেল জার্নালে কোনগুলো বসে জানো? জেনারেল জার্নালে সেইগুলো বসে যেগুলো কোথাও যায়নি, যেগুলো কোথাও যায়নি ওইগুলো বসে। যেমন 14 তারিখ, কোথাও যায়নি। ইস্যু এ ক্রেডিট 200 টাকা, বি কর্ডেলিয়া, রিটার্ন মার্চেন্ডাইজ, পণ্য বিক্রি করেছিলে সেটা ফেরত আসছে। এই যে বি কর্ডেলিয়ার কাছে বিক্রি করেছিল, এই বেটা তোমাকে ফেরত দিচ্ছে। এই যে টু লেখা আছে না, টু দেখে বুঝবো যেটা বিক্রি করেছিলে ফেরত আসছে। তাহলে এটা হচ্ছে বিক্রয় ফেরত, তাহলে বিক্রয় ফেরতে যাবে কি? বিক্রয় ফেরতে যাবে হচ্ছে সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, নর্মাল জাবেদা। 20 তারিখটা কোথাও আসে নাই। গিভ ডি মেরিন্ডা 60 ডেজ নোট, 18,000 টাকা ফুল পেমেন্ট অফ অ্যাকাউন্টস পেবল। বলছে যে ডি মিরিন্ডা এই বেটাকে 60 দিনের একটা নোট দিয়েছে 18,000 টাকা। কিসের বিপরীতে? অ্যাকাউন্টস পেবলের বিপরীতে, পাওনাদারের বিপরীতে নোট দিয়েছে। তার মানে হচ্ছে আগে ছিল পাওনাদার, ওইটাকে কনভার্ট করে নোট দিয়েছে 18,000 টাকা।
আগে ছিল অ্যাকাউন্টস পেবল, ওইটাকে কনভার্ট করে আমি 18,000 টাকার একটা নোট দিয়েছি, এখানে কোনো নগদ লেনদেন হয় নাই, এই জন্য এটা কোথাও আসে নাই। তাহলে এটা জেনারেল জার্নালে আসবে। অ্যাকাউন্টস পেবলকে কনভার্ট করে যদি নোটে রূপান্তর করো, অ্যাকাউন্টস পেবল ডেবিট হয়ে যাবে আর নোটস পেবল ক্রেডিট হয়ে যাবে। এরপর আর একটা এন্ট্রি আছে যেটা কোথাও আসে না, 30 তারিখ, কারণ এটাও রিটার্ন। রিটার্ন মার্চেন্ডাইজ 300 টাকা টু জি মার্লে ফর ক্রেডিট, তাহলে এইটাও রিটার্নে যাবে, দা দিব। অ্যাকাউন্টস পেবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এখানে তো পারচেস রিটার্ন লেখা যাবে না, পারচেস রিটার্নের পরিবর্তে লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, কারণ এটা তো পারপেচুয়াল মেথড। পারপেচুয়াল মেথডে পারচেস রিটার্ন লেখা যায় না, না লিখে লিখতে হয় মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে যেই এন্ট্রিগুলো কোথাও আসে নাই ওগুলো যাবে জেনারেল জার্নালে। এখন আমাকে এইখান থেকে বলো যে কোন এন্ট্রি তোমার বুঝতে প্রবলেম হয়েছে, যে ভাইয়া এটা এখানে কেন গেল, এটা এখানে কেন যাবে না। ওই তারিখগুলো বললে আমি বুঝে যাব যে কোনটা কোনটা সমস্যা। আর যদি সবগুলো বুঝতে পারো তাহলে সেটাও কমেন্টস করে জানাও সব বুঝতে পেরেছো। 20 তারিখটা কেন হলো না? 20 তারিখটা ওই যে বললাম যে এটা তো কোনো নগদ না, 18,000 টাকার একটা নোট ইস্যু করেছো অ্যাকাউন্টস পেবলের বিপরীতে। ধরো যেমন আমি একটা গল্প বলি, মনে করো যে তোমার বাসার নিচে দোকান আছে একটা, সেই দোকান থেকে তুমি চাল ডাল এগুলো সব কিনেছো, 2,000 টাকা বিল হয়েছে, বলে মামা আমার কাছে টাকা নাই আমি পরে দিয়ে যাব, এটা হলো অ্যাকাউন্টস পেবল। এখন ওই দোকানদার যদি বলে যে না, আপনি এক কাজ করেন, আপনি লিখিত ডকুমেন্টস দিয়ে যান, যখনই লিখিত ডকুমেন্টস হবে ওইটা হচ্ছে নোট। তার মানে পাওনাদার থেকে নোটের ভ্যালু বেশি। তো ধরো তুমি দোকান থেকে 2,000 টাকার পণ্য কিনে এসছো, 2 দিন হয় 3 দিন হয় তুমি টাকা পরিশোধ করো না, 1 সপ্তাহ হয়ে গেছে টাকা দাও না দোকানদারে। তো দোকানদার তোমার ডাকছে যে ভাই আসেন এদিকে আসেন, টাকা দেওয়া লাগবে না আসেন। আপনি একটা কাজ করেন, টাকা তো দিচ্ছেন না, কবে দিবেন আপনি নোট লিখে সাইন করে দিয়ে যান। তুমি তখন কি করলে যে ভাই আমি 1 মাস পরে দিব, নোট লিখে একটা সাইন করে দিয়ে আসলে। তার মানে আগে কি ছিল পাওনাদার, এখন যেহেতু সাইন করে দিয়ে আসছো ওইটা নোটে কনভার্ট হয়ে গেছে, তো এখানে তো কোনো নগদ নগদ লেনদেন হয় নাই, জাস্ট অ্যাকাউন্টস পেবলকে নোটে কনভার্ট হয়েছে, এই জন্য এটা জেনারেল জার্নালে যাবে। ক্যাশ পেমেন্টের ছকটা বুঝাই দেন, ক্যাশ পেমেন্টের ছকটা বলেছি একদম মুখস্থ করে ফেলবা। ডেট, অ্যাকাউন্টস ডেবিটেড, চেক নাম্বার, রেফারেন্স। ডেবিট পাশে 3টা টাকার ঘর, ক্রেডিট পাশে 2টা টাকার ঘর, একদম মুখস্থ, একদম মুখস্থ। ডেবিট পাশে 3টা, ক্রেডিট পাশে 2টা। একটা হলো পারচেস, অ্যাকাউন্টস পেবল, আদার্স। আর একটা হলো পারচেস ডিসকাউন্ট আর ক্যাশ। আচ্ছা, জিয়ার বলেছে যে, আচ্ছা আমি যখন সাধারণ জাবেদা করেছি তখন তো সব তারিখ, হ্যাঁ। নর্মালি যদি আমাদেরকে বলে একটা জেনারেল জার্নাল করো তাহলে আমরা সবগুলো এন্ট্রি জেনারেল জার্নাল করব, কিন্তু এইটা তো স্পেশাল জার্নাল চ্যাপ্টার। স্পেশাল জার্নালে যখন জেনারেল জার্নাল করতে হবে তখন যে এন্ট্রিগুলো কোথাও আসে না সেগুলোর জন্য জেনারেল জার্নাল করতে হবে। 14 আর 30 নাম্বারটা আর একবার বুঝাইতে বলেছো। 14 তারিখ তো ছিল আমাদের ফেরত, তাহলে এটা ফেরতের জাবেদা করেছি। আর 30 তারিখ এটাও ছিল ফেরত, দুইটাই ফেরত ছিল, আমরা দুইটাই ফেরতের জাবেদা করেছি। ক্যাশ রিসিপ্টের 5,460 টাকা, ওইটা হচ্ছে 60% করার পরে আমাদের এখানে বলা আছে না অঙ্কের শুরুতে 60% কেনা দাম ছিল, তো আমরা ওই 60% করে বসাইছি। আমরা বিক্রি করেছিলাম হচ্ছে তোমার 9,100 টাকা, ওই যেন ছিল, এই যে 9,100 টাকা বিক্রি করেছিলাম। তো যখন আমরা 9,100 টাকা বিক্রি করি এটার কেনা দাম 60%, 60% করে 5,460 টাকা বসাইছি। হ্যাঁ কেনা দাম দেওয়া থাকবে, হ্যাঁ মনিরা প্রশ্ন করেছো, কেনা দাম দেওয়া থাকবে, ঠিক আছে। জিয়ার বলেছে আমি কিভাবে বুঝবো স্পেশাল জার্নালে যাবে তা, এখানে যে সেলস জার্নাল, পারচেজ জার্নাল, এগুলো দেখে বোঝা যায় না যে এটা স্পেশাল জার্নাল চ্যাপ্টার?
ক্যাশ রিসিপ্টের ছকটা একটু বুঝে দেন। ক্যাশ রিসিপ্ট ছক তো মুখস্থ করতে হবে। ডেট, অ্যাকাউন্টস ক্রেডিটেড, রেফারেন্স। ডেবিট পাশে 2টা টাকার ঘর, ক্রেডিট পাশে 3টা টাকার ঘর। আর যদি কস্ট প্রাইস দেওয়া থাকে, যেমন এই অঙ্কে 60% দেওয়া ছিল, কস্ট প্রাইস দেওয়া থাকলে লাস্টের ঘরটা দিতে হবে। করবি, ঠিক আছে, তোমার আইডিয়াটা মাথায় রাখলাম। 30 তারিখে টু লেখা আছে, 30 তারিখে টু লেখা আছে, কিন্তু লাস্টে একটা জিনিস নোটিস করো, যে এই যে ফর ক্রেডিট, এই ফর ক্রেডিট থাকার কারণে এটা হচ্ছে ক্রয় ফেরত। ওকে, সাউন্ড কি শোনা যাচ্ছে না? আমার সাউন্ড কি শোনা যাচ্ছে না? সাউন্ড কি হলো জিজ্ঞেস করেছো? ওকে। কস্ট প্রাইস না থাকলে লাস্টের ঘরটা দিবা না, সেল জেনে নেয়, ঠিক আছে। তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছো। একটু কমেন্টস করে জানাতে হবে, একটু সবাইকে কমেন্টস করে জানাতে হবে। আচ্ছা, আমি একটা কমেন্টস দেখতে চাই, যে তোমরা কি আসলে ক্লাস করে বুঝো নাকি বুঝো না? হয় না যে ভাইয়া ক্লাস করার জন্য করতেছি, আম, এরকম নাকি আসলে ক্লাস ভালো লাগে এই জন্য? একটা কমেন্টস দেখতে চাই তোমাদের, যে আসলে তোমরা কি কমেন্টস করো, আমি একটু দেখতে চাই যে ক্লাসগুলো আসলেই তোমাদের কাছে ভালো লাগে কিনা, নাকি শুধু শুধু সময় নষ্ট করতেছো, সেটাও একটু জানার দরকার আছে। একটু কমেন্টস করে একটু জানাও তো দেখি, যে আমাদের ক্লাসগুলো আসলে কেমন হয়, বা তোমার কাছে কতটুকু ইফেক্টিভ। আচ্ছা, সবার কমেন্টস করতেছি, সবাই কি কি কমেন্টস করতেছে ওটাই দেখতেছি। তানহা বলছে শোনা যাচ্ছে না। তানহা, শোনা কি যাচ্ছে? এই সাউন্ড কি শোনা যাচ্ছে না? সাউন্ডের কি প্রবলেম হচ্ছে? একটু একটু কমেন্টস করে জানাও তো, সাউন্ড কি শোনা যায় না? সাউন্ড কি শোনা যায়? একটু কমেন্টস করে জানাও তো, সাউন্ড শোনা যায় কিনা। সাউন্ডের আবার কি প্রবলেম হলো? দেখো তো এখন সাউন্ড শোনা যায় কিনা। সবাই শুনতে পাচ্ছো সাউন্ড? সাউন্ড কি শোনা যায় এখন? কমেন্টস করে জানাও। আসিফ বলেছে যে স্যার, আমরা যদি ক্লাস করতাম তাহলে কলেজের স্যারদের কাছে পড়তে পারতাম, কিন্তু আপনাদের ক্লাস হয় বলেই তো আপনাদের ক্লাসগুলো মন দিয়ে দেখি। আছে, থ্যাংক ইউ। দীপ বলেছে যে স্যার, পরীক্ষার শেষ সময় আপনার এই স্পেশাল ম্যাথ খুব গুরুত্বপূর্ণ। গত বছর 100 ম্যাথ থেকে অনেক কমন ছিল দেখেছিলাম, তাই এবার স্যার আপনার এই ম্যাথগুলো ভালোভাবে করতেছি। আপনার লাইভে একটু ভরসা পাই স্যার, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ।
আচ্ছা, অনেক অনেক সুন্দর কমেন্টস করেছো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টস করার জন্য, এত সুন্দর কমেন্টস করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। 24 নম্বর অঙ্কটা আমরা মোটামুটি ভাবে শেষ করেছি। এখন 25 নম্বর অঙ্কটা আরো বড়। এখানে যে 25 নম্বর অঙ্ক আছে দেখো, এক পেজের মধ্যে ধরতেছে না। ইহা আরো বড়। এইটা তোমরা বাসায় করতে পারবা কিনা? 25 নম্বর অঙ্কটা, এটা 24 থেকে আরেকটু বড়। এই যে ধরাইতে পারছি। এটা 24 থেকে আরেকটু বড়। এই অঙ্কটা যদি তোমাদেরকে বাসায় করতে দেই, এটা কি তুমি বাসায় করতে পারবা? একটু দেখা বলো দিনি। এখানেও তোমাকে ওই পারচেজ জার্নাল, সেলস জার্নাল, ক্যাশ রিসিভ, ক্যাশ পেমেন্ট, জেনারেল, এখানেও সবগুলা করতে বলা হয়েছে। তুমি কি পারবা? এটা দেখো তো, এটা করতে পারবা কিনা একটু দেখো। 25। এতজন ক্লাস করেছে, মাত্র 15 জন শেয়ার করেছে, এটা কোনো কথা? তোমরা তো একটা শেয়ার বাটনে ক্লিক করে দিতে পারো। প্রায় 150 জন ক্লাস করেছে, এর মধ্যে 100 জনও তো শেয়ার করা উচিত। একটা ক্লিক, শেয়ার বাটন একটা ক্লিক করে দিলেই তো হয়ে গেল। তোমার জন্য তাহলে অনেকেই, অনেকের উপকার হয় যে সেও ক্লাসটা করতে পারলো, তাই না? একটা শেয়ার করে দিলে কি হয়, তাহলে পরবর্তীতে ভিডিওটা তোমার টাইম লাইনে থেকে যাবে। এটা ভালো হয় না? এটা একটু করে দিও, এগুলো করবা। আর তোমরা যদি হেল্প না করো, তোমরা যদি একটু কোঅপারেটিভ না হও, তাহলে আসলে কি লাভ হলো বলো? তোমাদের হেল্পের প্রয়োজন আছে না? স্টুডেন্টরা যদি হেল্প না করে, স্টুডেন্টের হেল্প হচ্ছে সব থেকে বড় হেল্প। তোমরা যদি 5 জনকে বলো যে আমি এখানে ক্লাস করছি বা এই ক্লাসগুলো আমার ভালো লাগছে, তোমার দেখে দেখে আরো 5 জন এখানে ক্লাস করবে, প্রতিষ্ঠানটা আরো বড় হবে, আমরা ক্লাস নেওয়ার জন্য আরো বেশি উদ্বুদ্ধ থাকবো। এগুলো তো তোমাদের উপর ডিপেন্ড করে। এগুলো একটা কোচিং এর উপর ডিপেন্ড করে না, এগুলো তোমাদের উপরে, যে তোমরা কিভাবে দেখো প্রতিষ্ঠানটাকে, তোমরা ক্লাসগুলোকে কিভাবে দেখো, তোমাদের কতটুকু ভালো লাগে। একটা স্টুডেন্ট যদি হেল্প না করে, আসলে এই হেল্পগুলো হয় না। এই হেল্পগুলো তো টাকার বিনিময়ে পাওয়া যায় না। এগুলো হচ্ছে যে তোমাদের তোমাদের সাথে আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের সাথে ভালো একটা বন্ডিং রিলেশন, তো যার কারণে দেখা যাচ্ছে তোমরা খুশি হয়ে এই কাজগুলো করো। এগুলো কি টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? তো এগুলো দেখা যাচ্ছে মন থেকে আসে। তো তোমরা এটা শেয়ার করে দিবা তাহলে, যাতে আমাদের একটু উপকার হয়, আমরাও যাতে বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারি তোমাদের মাধ্যমে। আউট স্টুডেন্ট, হ্যাঁ, এই যে লাইভ ক্লাসটা তো সবার জন্য, আমি বলেছিলাম সবাইকে মেনশন করে দাও তোমার ফ্রেন্ডদেরকে। কারণ আজকের ক্লাসটা সবার জন্য উন্মুক্ত ক্লাস। স্পেশাল ক্লাস প্রথমটা নিয়েছিলাম, ওইটা উন্মুক্ত ছিল, আজকেরটা উন্মুক্ত সবার জন্য। সবাই যাতে ক্লাস করতে পারে, সবাই যাতে দেখতে পারে। হয় না, কোচিং এ পড়ে না কিন্তু চাই যে 2 একটা ক্লাস করতে আমাদের এখানে। তো সবার জন্য উন্মুক্ত ক্লাস ছিল আজকে। 25 নম্বর অঙ্কটা আমি যদি হোমওয়ার্ক দেই, এটা কি পারা যাবে বাসায় করতে? এটা কিন্তু 65% কেনা দাম লেখা আছে সবার শুরুতে। আমি একটু বড় করে দিচ্ছি। এই যে শুরুতে 65% কেনা দাম দেওয়া আছে, কস্ট প্রাইস দেওয়া আছে। আগের অঙ্কটা যেমন ছিল 60%, এই অঙ্কটাই 65%। তাহলে এই অঙ্কটাও সেম ভাবে কোনগুলো পারচেজ জার্নালে আসবে, কোনগুলো সেলস জার্নালে আসবে, কোনগুলো ক্যাশ রিসিভ, ক্যাশ পেমেন্টে আসবে, এই অঙ্কটাও তোমাকে করতে হবে। এখন তুমি এই অঙ্কটা পারবা কিনা, এটা হচ্ছে প্রশ্ন। তুমি কি এই অঙ্কটা করতে পারবা? লিমা বলছে যে স্যার আমার কলেজের মেসেঞ্জারে শেয়ার করে দিয়েছে অনেক আগে, থ্যাংক ইউ লিমা। আসিফ বলছে 25 নম্বরটা ও আগেই করে ফেলেছে, 100 ম্যাথ থেকে 25 নম্বর করে ফেলেছে, বাহ, ভেরি গুড। 23 নম্বরে 10 তারিখ বুঝো নাই, 23-এর 10 তারিখে কি ছিল? 10 তারিখে ছিল, 10 তারিখই তো নাই এখানে। ও, 23-এর 10, আচ্ছা। 23-এর 10, ক্যাশ রিসিভ বাই সাইনিং এ নোট, একটা নোটে সাইন করে নগদ টাকা নিয়েছো, আসবে, এটা ক্যাশ রিসিভ জার্নালে আসবে। আচ্ছা, ভেরি গুড। এতটুকু কনফিডেন্স রাখো, যা করাচ্ছি ইনশাল্লাহ পরীক্ষায় কমন আসবে। এতটুকু নিশ্চয়তা তোমাকে দিতে পারি, ইনশাল্লাহ যা করাচ্ছি কমন আসবে। কারণ সেই ধরনের ম্যাথই করাচ্ছি যেটা তোমার পরীক্ষায় আসবে। 26 নম্বর অঙ্কটায় দেখো, লাস্টে যদি রিকোয়ারমেন্টটা একটু দেখো, বলেছে পারচেজ জার্নাল করো, ক্যাশ পেমেন্ট জার্নাল করো। আমি শুরুতে বলেছিলাম যে আজকে মার্ক করে দিব যে 7 কলেজের জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট।
ন্যাশনালের জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট? এই যে 24 এবং 25, এই দুইটা হচ্ছে 7 কলেজের জন্য ইম্পর্টেন্ট, 24 25। আর যদি 7 কলেজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হও, তোমার জন্য যেই অঙ্কটা পরীক্ষায় আসবে ওইটা হলো ক্যাশ রিসিপ্ট জার্নাল করো, ক্যাশ পেমেন্ট জার্নাল করো। তোমার পরীক্ষায় এটাই আসবে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট পরীক্ষা শেষে মিলাই নিও, বলবে ক্যাশ রিসিপ্ট জার্নাল করো, ক্যাশ পেমেন্ট জার্নাল করো। মার্কেটিং ডিপার্টমেন্ট 7 কলেজ, তোমার জন্য এটা ইম্পর্টেন্ট, ক্যাশ রিসিপ্ট ক্যাশ পেমেন্ট। আর অ্যাকাউন্টিং ফাইন্যান্স ডিপার্টমেন্ট তোমাদের জন্য এই 24 25, তোমাদের জন্য 24 25, এই বড় অঙ্ক তোমাদের আসবে। আর ন্যাশনাল ইউনিভার্সিটি তোমাদের জন্য আবার একটু মিক্সড অঙ্ক আসে, যেমন ধরো শুধু আসতে পারে ক্যাশ রিসিপ্ট, শুধু আসতে পারে ক্যাশ পেমেন্ট, অথবা আসতে পারে এই 26 নম্বর অঙ্কের মতো পারচেজ জার্নাল করো আর ক্যাশ পেমেন্ট জার্নাল করো, অথবা সেলস জার্নাল করো, ক্যাশ রিসিপ্ট জার্নাল করো, ন্যাশনাল ইউনিভার্সিটি যারা তাদের বলছি। আবার ন্যাশনালে যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, তার আবার ওই ক্যাশ রিসিপ্ট ক্যাশ পেমেন্ট। তার মানে প্রতিটা ডিপার্টমেন্ট অনুসারে এরকম ভাগ করে করে ক্যাটাগরি করে করে অঙ্ক আসে। আচ্ছা, শেয়ার করতে বলেছিলাম, অনেকে আবারও শেয়ার করে দিয়েছো। যারা পরে শেয়ার করেছো অনেক ধন্যবাদ, যারা বাকি আছো শেয়ার করা তারাও একটু একটু শেয়ার করে দাও। শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করলে অটো শেয়ার হয়ে যাবে, তারাও একটু শেয়ার করে দিও। আচ্ছা, এবার একটা ব্যতিক্রম অঙ্ক করাইতে হবে, যেটা আগে করানো হয় নাই, সেটা হলো এই 29 নাম্বার অঙ্কটা। দেখছো কতবার পরীক্ষায় আসছে 29 নাম্বার? একটু মনোযোগ দিয়ে দেখো, 2017 সালে ন্যাশনালে আসছে, 2013 সালে ন্যাশনালে আসছে, 2018 সালে ন্যাশনালে আসছে, বিবিএস যারা তাদের আসছে। ঠিক আছে? তো এটা, এই অঙ্কটা সবার আসে, 7 কলেজ বলো, ন্যাশনাল বলো, বিবিএস বলো, প্রফেশনাল বলো, এই অঙ্কটা সবার আসে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 29 নাম্বারটা। তাহলে এই অঙ্কটা আমরা করে ফেলবো। ঠিক আছে? অবন্তী বলছে ভাই শেয়ার করে দিয়েছি কলেজ গ্রুপে, থ্যাংক ইউ। তাহলে 29 নাম্বারটা আমাদের একটু শিখতে হবে, ক্যাশ রিসিপ্ট জার্নাল করতে বলেছে এ নাম্বারে। তো ক্যাশ রিসিপ্ট তো আমরা পারি, তাহলে একটু দেখে বলতে পারবা যে কত কত তারিখ এই ক্যাশ রিসিপ্ট জার্নালে আসবে? তোমার মনে আছে কিনা আমি একটু দেখি, কত কত তারিখ ক্যাশ রিসিপ্ট জার্নালে আসবে, দেখি পারো কিনা। ক্যাশ রিসিপ্ট জার্নালে কত কত তারিখ আসবে? ক্যাশ রিসিপ্ট জার্নাল কত কত তারিখ আসবে, কমেন্টস গুলো দেখতে চাই। তোমরা বলছে পার্টনারশিপ অধ্যায় ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট কিনা, হ্যাঁ ন্যাশনাল ম্যানেজমেন্টে পার্টনারশিপ আসবে। আসিফ বলছে বন্ধুদের ইনবক্সে লিংক দিয়ে দিয়েছে, ওকে থ্যাংক ইউ। আকি বলছে আমি শুনি না কেন, আকি তুমি শুনো না কেন? তুমি তাহলে পেজ থেকে চলে গিয়ে আবার নতুন করে পেজে ঢোকো, তাহলে শুনতে পারবা। আর তোমার সাউন্ড অন করা আছে কিনা একটু চেক করে দেখো। আচ্ছা, অনেকে কমেন্টস করতেছো কত কত তারিখ আসবে, আমি একটু দেখে নেই। আবার বলছি, ক্যাশ রিসিপ্ট জার্নালে নগদে বিক্রি করলে বা নগদ টাকা তোমার কাছে আসলে, তোমার ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা আসলেই সেটা সেটা আসবে ক্যাশ রিসিপ্ট জার্নালে। নগদ টাকা আসলেই ক্যাশ রিসিপ্ট জার্নালে আসবে। ঠিক আছে? তাহলে চলো আমরা একটু শুরু করে দেই। ক্যাশ রিসিপ্ট জার্নালের ছকটা আমরা জানো, আমরা জানি কেনা দাম থাকলে লাস্টের ঘরটা দিতে হয়। অঙ্কে কেনা দাম আছে, অঙ্কে প্রত্যেকটা এন্ট্রির পাশে কস্ট প্রাইস দেওয়া আছে, তার মানে কেনা দাম আছে। এখানে আর পার্সেন্টেজ দেওয়া নেই, কিন্তু কেনা দাম আছে। বলেছে একটা 6 কলাম ক্যাশ রিসিপ্ট জার্নাল করো। তো আমরা নর্মালি 6 কলামই করি। তুমি যদি একটু মনোযোগ দাও, ডেবিট পাশে 2টা, ক্রেডিট পাশে 3টা, কত হলো 5টা, আর লাস্টে একটা 6টা। তাহলে লাস্টেরটা না দিলে 5 কলাম, আর লাস্টেরটা সহ 6 কলাম ক্যাশ রিসিপ্ট জার্নাল। তাহলে আমরা এটা বুঝে ফেলেছি। ঘরের নাম হচ্ছে ডেট, অ্যাকাউন্টস ক্রেডিটেড, রেফারেন্স, ডেবিট পাশে ক্যাশ আর সেলস ডিসকাউন্ট, ক্রেডিট পাশে অ্যাকাউন্ট রিসিভেবল, সেলস, আদার্স। তাহলে প্রথমে 1 তারিখে বলছে ক্যাশ সেলস টোটাল 58,000 টাকা, কস্ট প্রাইস হচ্ছে 34,800, নগদে বিক্রি করেছে 58,000 টাকা, কিন্তু কেনা দাম 34,800। তাহলে নগদে যেহেতু বিক্রি করেছি,
কোনো কোম্পানির নাম লেখা নেই, আমরা এখানে ফাঁকা দিব। ডেবিট পাশে ক্যাশে, ক্রেডিট পাশে সেলসে। আর ওই যে কেনা দামটা লাস্টে বসাই দিব। ডেবিট পাশে ক্যাশ, ক্রেডিট পাশে সেলস, আর কেনা দামটা লাস্টে বসাই দিব। 5 তারিখে বলছে যে চেক ফর টাকা 63,700 ইজ রিসিভড ফ্রম আনিস অ্যান্ড কোম্পানি। চেক ফর টাকা 63,700 ইজ রিসিভড ফ্রম আনিস অ্যান্ড কোম্পানি ইন পেমেন্ট অফ ইনভয়েস ডেট জুন 26। তাহলে তুমি টাকা পেয়েছো, চেক এত টাকা রিসিভড, 63,700 টাকা পেয়েছো আনিসের কাছ থেকে 65,000 টাকার পরিবর্তে। তার মানে তুমি ডিসকাউন্ট দিয়েছো। তাহলে 5 তারিখে আমরা কি করবো জানো? নাম লিখবো আনিস অ্যান্ড কোম্পানি, ক্যাশে লিখবো 63,700, কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবলে পুরো 65,000 টাকাই লিখবো। আর বিয়োগ করলে যেটা হয় সেটা ডিসকাউন্টের ঘরে। এইখানে আবার লাস্টে এই ঘরে বসায়ও না। এই ঘরে কখন আসবে? যখন আমি নগদে বিক্রি করব, শুধু ওই এন্ট্রি আসবে, অন্য সময় না। এরপরে 9 তারিখ বলছে যে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট 50,000 টাকা ক্যাশ মেড বাই দ্য বিজনেস বাই দ্য প্রোপ্রিয়েটর। মালিক অতিরিক্ত বিনিয়োগ করেছে 50,000 টাকা ব্যবসায়। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট অতিরিক্ত বিনিয়োগ 50,000, হয় না ব্যবসায় টাকার দরকার, কে দিবে? মালিক দিবে। তাহলে মালিক অতিরিক্ত 50,000 টাকা বিনিয়োগ করেছে, এটা ক্যাশ রিসিপ্টে আসবে, কারণ ব্যবসায় টাকা বাড়তেছে। তাহলে ক্যাশে আর আদার্সে বসবে। ক্যাপিটাল নামে দিয়েছি 50,000 টাকা ক্যাশ, 50,000 টাকা আদার্সে। 10 তারিখ ক্যাশ সেলস, এটা আসবে, নগদে বিক্রি করেছি, ক্যাশে আর সেলসে বসবে। আর কেনা দামটা ওই লাস্টের ঘরে। এখন এইখানে তো কোনো কোম্পানির নাম লেখা নেই, কোনো ব্যক্তির নাম লেখা নেই, তাহলে আমরা নাম দিব না। তাহলে 10 তারিখে আমরা কোনো নাম দিই নাই, হাইপেন দিব। ক্যাশে বসাবো, সেলসে বসাবো, আর কেনা দামটা লাস্টের ঘরে বসাই দিব। 12 তারিখে বলছে 72,750 টাকা রিসিভ করেছো, মানে টাকা পাইছো রফিকের কাছ থেকে 75,000 টাকার বিপরীতে। তাহলে আমরা কি লিখবো? 12 তারিখে রফিক, ক্যাশে লিখবো 72,750, কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবলে 75,000 টাকা। আর দুইটা বিয়োগ করে যেটা হবে এটা ডিসকাউন্টে। 15 তারিখ বলছে যে এ কাস্টমার অ্যাডভান্স টাকা 7,000 ক্যাশ রিসিভ ফর ফিউচার সেল। ভবিষ্যতে বিক্রি করবা এই জন্য কাস্টমার থেকে অগ্রিম 7,000 টাকা নিয়ে ফেলেছো। বিক্রি করবা এখন না, ভবিষ্যতে, কিন্তু টাকা এখন নিয়ে ফেলছো। ক্যাশে বসবে। আর আনআর্ন রেভিনিউ, আনআর্ন রেভিনিউ তো নাই, আদার্সে বসবে। তাহলে নাম দিব আনআর্ন সেলস রেভিনিউ, টাকা বসবে ক্যাশে আর আদার্সে। যেহেতু এটা অগ্রিম টাকা নিয়েছো, বিক্রি করবা ভবিষ্যতে, টাকা অগ্রিম নিয়ে ফেলেছো। 20 তারিখে ক্যাশ সেলস 1,54,000 টাকা, নগদে বিক্রি করেছো, তাহলে ক্যাশে আর সেলসে বসবে। আর কেনা দামটা কোথায় বসবে? লাস্টের ঘরে। তাহলে 20 তারিখ ক্যাশে, সেলসে, আর কেনা দামটা লাস্টের ঘরে। 22 তারিখ বলছে চেক নাম্বার, চেক ফর 58,800 ইজ রিসিভড, আবার টাকা পেয়েছো ক্লিনটন কোম্পানি থেকে। 60,000 টাকার বিপরীতে পাইছো 58,800 টাকা। তাহলে আমরা 22 তারিখ দিয়ে ক্লিনটন কোম্পানি, ক্যাশে লিখবো 58,800, কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবলে পুরো টাকা, ওই যে 60,000। এর একটু ভুল করেছে, হ্যাঁ, এখানে 60,000 হবে। আর ডিসকাউন্টের ঘর হচ্ছে বিয়োগ করে যেটা হয় সেটা বসবে, এটা ভুল করেছে, এটা ঠিক করে নিবা। 29 তারিখ ক্যাশ সেলস 1,76,600, ক্যাশে আর সেলসে বসাবা, কেনা দামটা লাস্টের ঘরে। 31 তারিখ বলছে ক্যাশ 2,000 টাকা রিসিভ করেছো, ইন্টারেস্ট, ইন্টারেস্টের টাকা পাইছো 2,000 টাকা, তাহলে ক্যাশে আর আদার্সে। ইন্টারেস্টের তো আর কোনো ঘর নাই, এই জন্য ক্যাশে 2,000, আদার্সে 2,000। এবার যোগ করে দিবা, মিলে যাবে। তাহলে ক্যাশ রিসিভ জার্নাল কি বুঝতে পেরেছো? কমেন্টস করে জানাও। কোনো এন্ট্রিতে সমস্যা হলে, বুঝতে না পারলে বলো। সবগুলোই ক্যাশ রিসিভ জার্নালে আসছে।
পরেরটা বলেছে সোদা সাবসিডিয়ারি লেজার। সাবসিডিয়ারি লেজার করতে হবে, সাবসিডিয়ারি লেজার। সাবসিডিয়ারি মানে হচ্ছে সহকারী, আর লেজার মানে খতিয়ান। তাহলে সাবসিডিয়ারি লেজার মানে হচ্ছে সহকারী খতিয়ান। সহকারী খতিয়ান করতে হবে। তো খতিয়ানের ছক তো আমরা জানি না। খতিয়ানের ছকে কি কি হয়? ডেট হয়, অ্যাকাউন্ট টাইটেল, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্সের মধ্যে ডেবিট ক্রেডিট। তাহলে এই ছিল আমাদের খতিয়ানের ছক। তাহলে তোমাকে একটা খতিয়ান করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া খতিয়ান কার কার করতে হবে? সাবসিডিয়ারি খতিয়ান মানে সহকারী খতিয়ান, আর সহকারী খতিয়ান মানে অঙ্কে যতগুলো নাম থাকবে সেই নামের জন্য একটা করে খতিয়ান করতে হবে। যতগুলো নাম ততগুলো খতিয়ান। তাহলে নাম কোথায় পাবো? আমি খুঁজে দিচ্ছি। এই যে আনিস, রফিক, ক্লিন্টন। আর কোনো নাম আছে? নাই। তিনটা নাম আছে, আনিস, রফিক, ক্লিন্টন। তাহলে তিনটা খতিয়ান হবে। তাহলে আনিসের একটা খতিয়ান, ক্লিন্টনের একটা, রফিকের একটা, তিনজনে তিনটা খতিয়ান করে দিব। তাহলে প্রথমে আনিসের খতিয়ানটা আমরা করি। আনিসের টোটাল টাকা 65,000। আনিসের টোটাল টাকা কত? 65,000। কিন্তু ক্যাশ আর সেলস ডিসকাউন্টে আলাদা আলাদা টাকা বসেছে। ক্যাশে বসেছে 63,700, সেলস ডিসকাউন্টে 1300 টাকা। আমরা এইটাই লিখবো খতিয়ানে, খালি আনিসের টাকাটা। সেলস ডিসকাউন্ট নামে লিখেছি 1300 টাকা, ক্যাশ নামে লিখেছি 63,700। কোন পাশে লিখেছি? ক্রেডিট পাশে লিখেছি। ক্রেডিট পাশে কেন ক্রেডিট পাশে লিখেছি? কারণ অ্যাকাউন্ট রিসিভেবল কোন পাশে? আনিস একজন দেনাদার না? আবার বলছি, আনিস কি একজন দেনাদার? তো দেনাদার কোন পাশে আছে? ক্রেডিট পাশে আছে। তাহলে টাকা লিখবো ক্রেডিট পাশে। কিন্তু কত কত টাকা? এই যে দুইটা ভেঙে ভেঙে লিখবো, একটা 1300, একটা 63,700। তাহলে ক্রেডিট পাশে টাকা লিখেছি 1300, 63,700। প্রথমে আমরা ব্যালেন্সে 1300 বসাই দিব, আর পরে 63,700 যোগ করে 65,000 টাকা লিখবো। ঠিক ক্লিনটনও সেম ভাবে। ক্লিনটনে কত ছিল? ক্লিনটনটাতে একটু ভুল করেছিল। এই যে এখানে তো 60,000 হওয়ার কথা ছিল বললাম, এখানে হবে 60,000 টাকা। আর ডিসকাউন্টের ঘরে হবে হচ্ছে 1200 টাকা। তাহলে আমরা কিভাবে লিখবো জানো? সেম ভাবে প্রথমে লিখবো ওই যে 1200 টাকা ডিসকাউন্ট হিসাবে, ক্রেডিট পাশে 1200 টাকা হবে, আর পরে 58,800 যোগ করলে এখানে 60,000 হয়ে যাবে। এটা কারেকশন করে নিবা, ঠিক আছে? রফিকেরটাও সেম ভাবে লিখবো। চলো রফিকটা দেখে আসি। রফিকের টোটাল 75,000 টাকা, কিন্তু লিখবো দুইবারে, ডিসকাউন্ট যেহেতু আছে 72,750। তাহলে আমরা প্রথমে সেলস ডিসকাউন্ট নামে লিখলাম, এরপরে ক্যাশ নামে লিখলাম, দুটো যোগ করে লাস্টে দেখো 75,000 টাকায় বানাইছি। তাহলে এইভাবে আমরা সাবসিডিয়ারি লেজার গুলো করব। প্রথমে ডেবিটে না ক্রেডিটে লিখবা এটা ডিপেন্ড করতেছে আমরা এটা কি জার্নাল, ক্যাশ রিসিভ জার্নাল না? ক্যাশ রিসিভ জার্নালে অ্যাকাউন্ট রিসিভেবল কোন দিকে আছে? ক্রেডিট পাশে না? তাহলে সব টাকা ক্রেডিট পাশে লিখবা। এই আনিস এও একজন দেনাদার, এই রফিক এই বেটাও দেনাদার, ক্লিনটন এই বেটাও দেনাদার। তাহলে দেনাদার এখানে ক্রেডিট পাশে আছে, তাহলে সব টাকা ক্রেডিটে বসাবা, ঠিক আছে? তাহলে একটু কমেন্টস করে জানাও যে বুঝতে পেরেছো কিনা। সবসময় ক্রেডিট পাশে হবে কিনা জিজ্ঞেস করেছো। একটা জিনিস মনে রাখবা, যেহেতু আমরা ক্যাশ রিসিভ জার্নাল থেকে করছি, তাহলে টাকা সব ক্রেডিটে বসবে। কিন্তু যখন ক্যাশ পেমেন্ট জার্নাল থেকে করব, তখন আবার টাকা সব ডেবিটে বসবে। এটা একটু মাথায় রেখো। কারণ যখন ক্যাশ পেমেন্ট করব, তখন ডেবিট পাশে একটা ঘর থাকে না, অ্যাকাউন্টস পেবল? ডেবিট পাশে ঘর থাকে অ্যাকাউন্টস পেবল। তাহলে যেহেতু ওটা ডেবিট পাশে থাকে অ্যাকাউন্টস পেবল, তখন ডেবিটে টাকা বসাইতে হয়। এক্স ওয়াই জেড কেমন হবে? এই পাগল, এক্স ওয়াই জেড তো তোমার কোম্পানির নাম। তোমার কোম্পানির নামে কেন তুমি বসাবে? এক্স ওয়াই জেড তোমার কোম্পানি না? তোমার কোম্পানির নামে খতিয়ান করবা, নাকি যেগুলো দেনাদার আছে সেই দেনাদারের নামে খতিয়ান করবা? সাবসিডি লেজার আসলে অলওয়েজ এই ছক করবা? হ্যাঁ, সাবসিডি লেজার খতিয়ানের ছক সব সব সেম। সাবসিডি লেজার আসলে এই ছক করবা। তাহলে অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। এই 30 নম্বর অঙ্কটা তোমার বাসার কাজ। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, কেন জানো? কারণ এইখানে ক্যাশ পেমেন্ট জার্নাল করতে বলেছে আর সাবসিডিয়ারি লেজার করতে, এইখানেও সাবসিডিয়ারি করতে হবে। কিন্তু এটা যেহেতু ক্যাশ পেমেন্ট, এটা যেহেতু ক্যাশ পেমেন্ট, তাহলে টাকাগুলো খতিয়ানে ডেবিটে লিখতে হবে। টাকাগুলো খতিয়ানে ডেবিটে লিখতে হবে, হ্যাঁ মাথায় রেখো। এখানে আর একটা জিনিস বলেছে, 4 কলাম ক্যাশ পেমেন্ট।
প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি তো 4 কলাম পারি না, আমি জানি কি ডেবিটে 3টা, ক্রেডিটে 2টা, তাহলে তো 5টা হয়ে গেল। আমরা ক্যাশ পেমেন্ট কয়টা করি? 5টা করি না? এই যে দেখো আমি আবারও দেখাই। ক্যাশ পেমেন্টে ছক কয়টা? ডেবিটে 2টা, দূর এটা না, ক্যাশ পেমেন্ট কোথায় গেল? এই যে ক্যাশ পেমেন্ট হয়ে গেল, এই যে ক্যাশ পেমেন্ট, ডেবিটে হচ্ছে 3টা, ক্রেডিটে 2টা, মোট 5টা ঘর করি। ডেবিটে 3টা, ক্রেডিটে, এখন যদি বলে 4 কলাম করো তাহলে এই ঘরটা বাদ, পারচেসের ঘরটা বাদ। যদি বলে 4 কলাম করো, আবার বলছি, যদি বলে 4 কলাম ক্যাশ পেমেন্ট করো, এইটা হলো 5 কলাম ক্যাশ পেমেন্ট, আমরা যেটা নর্মালি শিখেছি। যদি বলে 4 কলাম করো তাহলে এই ঘরটা বাদ, এই ঘরটা বাদ, পারচেসের ঘর বাদ। তাহলে ভাইয়া পারচেসে যে 1600 টাকা আসছে কোথায় লিখবো? আদার্সে লিখবা। 1600 টাকা আদার্সে আর ক্যাশে বসাবা, পারচেস নামে কোনো ঘর না থাকলে আদার্সে বসাবা। তাহলে এখন লাস্ট একটা কমেন্টস করো যে এই চ্যাপ্টারের অঙ্ক আসলে তুমি অ্যান্সার করতে পারবা কিনা। এটা লাস্ট কমেন্টস করে দাও যে তুমি এই চ্যাপ্টারের অঙ্ক আসলে পারবা কিনা। একটু দ্রুত কমেন্টস করে ফেলি। একটা চ্যাপ্টার থেকে যখন তুমি বেসিক শিখে ফেলবা, তখন ওই চ্যাপ্টারের প্রশ্ন যেরকমই আসুক না কেন তুমি ইনশাল্লাহ করতে পারবা। বেসিক পারো মানে তুমি সব পারো। এই জন্য বেসিক শেখাটা জরুরি। এই জন্য যখন যে চ্যাপ্টার শিখবা বেসিক সহ শিখতে হবে। বেসিক সহ শিখলে তুমি খুব সুন্দর অ্যান্সার করতে পারবে। আচ্ছা, আর একটা কমেন্টস করো, নেক্সট কোন চ্যাপ্টারটা তুমি ক্লাস করতে চাচ্ছ? আমরা তো স্পেশাল জার্নাল আর করাবো না, 2টা ক্লাস নিয়েছি, 2টা ক্লাসে সব করিয়ে দিয়েছি। এখন নেক্সট কোন চ্যাপ্টার তুমি দেখতে চাচ্ছ সেটা একটু কমেন্টস করে জানাও, যে নেক্সট কোন চ্যাপ্টার তোমার জন্য ভালো হয়। অবন্তী বলেছে অ্যান্সার মি। অবন্তী কি প্রশ্ন করেছো আর একবার একটু কপি করো তো। 100 ম্যাথ থেকে নিলে হবে? হ্যাঁ, 100 ম্যাথ থেকে নিলে হবে ইনশাল্লাহ। আচ্ছা, ফিনান্সিয়াল স্টেটমেন্ট চাচ্ছ, ডেপ্রিসিয়েশন চাচ্ছ, ওকে, আর কোন চ্যাপ্টার লাগবে? ওয়ার্কশিট চাচ্ছ, ওকে। ইসরা বলছে 2টাই লাগবে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ডেপ্রিসিয়েশন। করবি বলছে যেটা গুরুত্বপূর্ণ সেটাই পড়ান। আচ্ছা, ওকে। পার্টনারশিপ পড়াতে বলেছো, পার্টনারশিপের ক্লাস তো নিলাম কয়দিন আগে, দেখো ইউটিউবে দিয়েছে। আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা অ্যাড নাই, সাবস্ক্রাইব করো না ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেল বিবিএ ভিশন? নাকি বিবিএ ভিশন নামে ইউটিউব চ্যানেল তোমরা জানোই না? এটা এটা কোনো কথা? তোমাদের জন্য এতগুলো ক্লাস দেই, তোমরা যদি না জানো তাহলে হবে? এই যে আমাদের বিবিএ ভিশন ইউটিউব চ্যানেল, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, একটু কষ্ট করে, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলবা, হ্যাঁ। এই যে ইউটিউব চ্যানেলটা দেখো আমি, এই যে না কিছুই না, জাস্ট ইউটিউবে যাবা, বিবিএ ভিশন নাম লিখলেই চলে আসবে। ইউটিউবে গিয়ে এই বিবিএ ভিশন নামটা লিখে সার্চ দিলে দেখবে যে ইউটিউব চ্যানেলটা চলে আসতেছে। গুপ্তা বলছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আচ্ছা, লিফো ফিফো বলছে অর্পিতা। ইব্রাহিম বলছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, লিফো ফিফো। তুন্না বলছে ব্যাংক রিকনসিলেশন। আচ্ছা, ও সবগুলো চ্যাপ্টারই তো আস্তে আস্তে আসছে। নাসরিন বলছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আচ্ছা, আনিকা অ্যাকাউন্ট রিসিভার বলছে, দেখছো সবগুলো চ্যাপ্টার কিন্তু চলে আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো আস্তে আস্তে সবগুলো নেওয়ার জন্য। শুধু লেগে থাকতে হবে, সাপোর্ট করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্টস করতে হবে, এগুলো যতদিন থাকবে ততদিন ইনশাল্লাহ আমি তোমাদের সাথে আছি। যখন দেখবো এগুলো কমে গেছে তখন বুঝবো যে ক্লাস আর ভালো লাগতেছে না, তখন ক্লাস কমাই দিব।
ইউটিউবে যারা যারা সাবস্ক্রাইব করনি, এই যে ইউটিউব চ্যানেলটা দিয়েছি, সাবস্ক্রাইব করে ফেলো। বিবিএ মিশন লিখে সার্চ দিলে চলে আসবে, এখানে অনেক ক্লাস দেওয়া আছে। আমাদের বেশ কিছু পপুলার ক্লাস আছে, তুমি যদি দেখো দেখবা যে এই যে এই ক্লাসটা, বেসিক ক্লাসটা দেখো, 341K ভিউজ। তার মানে 3,41,000 স্টুডেন্ট এই ক্লাসটা দেখেছে। তারপরে অ্যাডজাস্টিং এর একটা ক্লাস দেখো, 2,72,000 কে। তার মানে 2,72,000, মানে 272K, মানে 2,72,000 স্টুডেন্ট এই ক্লাসটা দেখেছে। তাহলে এই ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের জন্য দেওয়া হয়েছে। তোমরা দেখলে অনেক ভালোভাবে শিখতে পারবে এই ক্লাসগুলো। আমাদের অনেক ক্লাস এখানে দেওয়া থাকে ইউটিউব চ্যানেলে, এটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা সাবস্ক্রাইব করনি, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। কভারে আমাদের টিচার্স প্যানেলের কিছু ছবি দেওয়া আছে। সব টিচারের ছবি আসে নাই, কিছু টিচার পরে যারা জয়েন করেছে সবারটা আসে নাই, বাট আমাদের রেগুলার যেসব টিচাররা ক্লাস নেয় তাদের কিছু ছবি দেওয়া আছে। তোমরা অনেকেই চিনো টিচারগুলোকে, আবার সবাই সব ক্লাস পাও নাই হয়তো বা সব টিচারের, কারণ একই টিচার টিচার তো সব ইয়ারে ক্লাস নেয় না, সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা টিচার থাকে। যেটা ফার্স্ট ইয়ারে পাচ্ছ, সেকেন্ড ইয়ারে হয়তো অন্য টিচার পাবা। এরকম থাকে আর কি। আমাদের মোটামুটি সাবস্ক্রাইব হচ্ছে 76,900, মানে প্রায় 77,000 হবে। আমরা চাই যে তোমাদের মাধ্যমে 1 লাখ যাতে খুব শীঘ্র হয়, যে কৃষ্ণ বাসাক বলেছে, আশা করি খুব শীঘ্র 1 লাখের পরিবার হবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি, তোমরা যদি সাপোর্ট দাও ইনশাল্লাহ 1 লাখের পরিবার হবে ইনশাল্লাহ। করবি, তোমার বিষয়টা মাথায় রেখেছি, একটু ওয়েট করো, নেক্সট ক্লাসে আমি এটার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে, যেহেতু চ্যাপ্টারটা শেষ, আমরা আজকে আর না করি নতুন চ্যাপ্টার, নেক্সট দিন ইনশাল্লাহ নিউ চ্যাপ্টার শুরু করব। তাহলে নেক্সট ক্লাসটা কবে হবে, আমি আজকে যেমন গ্রুপে জানিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, নেক্সট দিন আমি পোস্ট করে জানাই দিব যে নেক্সট ক্লাসটা কবে নিচ্ছি। তোমরা জাস্ট আমাদের এই পেজের সাথে একটু কানেক্ট থেকো, পেজে পোস্ট টোস্ট দিলে একটু দেখো, ঠিক আছে? পেজের সাথে একটু কানেক্ট কানেক্ট থাকলে হবে, আমি জানাই দিব তোমাদের। তো তাহলে আজকে আর ক্লাস না নেই, আজকে ক্লাস শেষ করে দেই। আমরা একটা মডেল টেস্ট চালু করতে যাচ্ছি 13 তারিখ থেকে। তোমরা যদি কেউ মডেল টেস্ট দিতে চাও তাহলে একটু জানাবা, যদি কেউ মডেল টেস্ট দিতে চাও, হ্যাঁ। আমি এই গ্রুপে রুটিনটা দিয়ে দিব, হয়তো আজকে রাতে না হলে কালকে সকালের মধ্যে রুটিনটা দিয়ে দিব। ওইটার নোটিশটা পড়ে কবে কোন তারিখে পরীক্ষা সব দেওয়া আছে। তোমরা যারা মডেল টেস্ট দিতে চাও আমাদের ব্রাঞ্চে এসেও দিতে পারো, অনলাইনেও দিতে পারো। তো দুইভাবেই মডেল টেস্ট পরীক্ষা দেওয়া যাবে। ছোট্ট একটা ফি আছে মডেল টেস্টে, যারা অনলাইনে পরীক্ষা দিবে এদের হচ্ছে 350 টাকা মডেল টেস্ট ফি থাকবে। আর যারা অফলাইনে পরীক্ষা দিবে এদের হচ্ছে 500 টাকা মডেল টেস্ট ফি থাকবে। অফলাইনে অনলাইন দুইটা সিস্টেমে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে। তো তোমরা যারা মডেল টেস্ট দিতে চাচ্ছ তারা দিতে পারবা, ঠিক আছে? আমাকে একটু জানালেই হবে। আমার নাম্বার তো জানো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। যারা মডেল টেস্ট দিতে চাও তারা একটা ফি দিতে হবে, 0740544 155। এইটাতে এটা বিকাশ নগদ আছে, এটাতে ফি দিয়ে একটা অ্যাডমিট কার্ড নিয়ে নিবা আমার থেকে, নিয়ে তুমি পরীক্ষা মডেল টেস্টটা দিতে পারবা। আবার বলছি, অনলাইন 350 টাকা, অফলাইন 500 টাকা মডেল টেস্ট ফি। তবে ন্যাশনাল ইউনিভার্সিটি যারা অনলাইনে পরীক্ষা দিবে সবার জন্য 300 টাকা, ন্যাশনাল ইউনিভার্সিটি সবার জন্য 300 টাকা। আর 7 কলেজ অফলাইনে হচ্ছে 500 টাকা, অনলাইনে 350 টাকা। তো তুমি মডেল টেস্ট পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারো, এটা খুব ইফেক্টিভ হবে লাস্ট মোমেন্টে তোমার। কারণ থিওরি গুলো কোথায় ভুল করতেছো, ম্যাথ গুলোতে কোথায় কি প্রবলেম হচ্ছে, এগুলো বের হয়ে যাবে। ঠিক আছে? আমরা রুটিনটা দিয়ে দিব খুব শীঘ্রই, হয়তো আজকে রাতে বা কালকের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে? আরো বিস্তারিত জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে, আমি ইনশাল্লাহ হেল্প করবো তোমার, ঠিক আছে? তাহলে আমরা আজকে আর ক্লাস না নেই, আজকের মতো আমরা এখানেই শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। আর এই ক্লাসটা যেহেতু আমি সেভ করে রেখে দিচ্ছি এখানে, তুমি চাইলে পরে দেখতে পারবা বা তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবা, ঠিক আছে? ওকে। যারা জিজ্ঞেস করেছে সব সাবজেক্টের উপর নিবেন কিনা, হ্যাঁ, সব সাবজেক্টের উপরে নিব, মেইন মেইন সাবজেক্ট গুলো তো থাকবেই সেখানে। ইভেন সবগুলো সাবজেক্টের উপরই মডেল টেস্ট পরীক্ষা আমরা নিব, ঠিক আছে? কবে হবে? 13 তারিখ থেকে শুরু হবে মডেল টেস্ট, 13 তারিখ থেকে শুরু হবে। অনলাইনে দিতে পারবা মডেল টেস্ট, কোনো সমস্যা নেই। আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, ওখানে মডেল টেস্ট পরীক্ষাটা 13 তারিখ থেকে শুরু হচ্ছে, অফলাইন অনলাইন দুই জায়গায়। তো যে কোনো ভাবে তুমি পরীক্ষা দিতে দিতে পারবা। যদি ইন্টারেস্টেড থাকো তাহলে ফি দিতে হবে, ফি দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি মডেল টেস্টের ডিটেলসটা তোমার সাথে শেয়ার করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে শেষ করে দিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া থাকবে। তোমরা অনেক অনেক ভালো থাকো, অনেক অনেক ভালো প্রিপারেশন নিতে পারো, ভালো রেজাল্ট করতে পারো। তোমাদের জন্য সবসময় দোয়া করি, ঠিক আছে? সবাই ভালো থাকো তাহলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।